আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের লাইভে। তো আজকে আমি খুব এক্সাইটেড। আজকে আমরা একটা নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে আসছি। তো আমার আমার সাথে আমার খুবই ক্লোজ দুইজন আমার সাথে যুক্ত হয়েছেন। তো সবাইকে স্বাগতম আজকের লাইভে। তো আমরা আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব, আমরা ডেনিম ফ্যাব্রিক এবং ওয়াশ। হ্যাঁ, ডেনিম ফ্যাব্রিক এবং ওয়াশ। আসলে ডেনিম বাংলাদেশের জন্য একটা ব্লেসিং, কারণ আমরা আসলে নিট ডাইং এ এক্সপার্ট। তো ডেনিম সম্পর্কে আমরা রিসার্চ এবং ডেভেলপমেন্টের জায়গাটা আমরা ওইভাবে তৈরি করতে পারিনি। তবে আসার কথা হলো যে আমাদের যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং যারা চ্যালেঞ্জিং লিডার, তারা আজকে ডেনিম অ্যাজ এ প্রফেশন হিসেবে নিতেছে। তো সেরকম দুইজন চ্যালেঞ্জিং লিডার আমাদের সাথে জয়েন করছেন। তো আমার সাথে আমার বন্ধুবর আছে ফারুক। তো আমি আব্দুল্লাহ ফারুক, ওনাকে পরিচয় করে দিই আমাদের সাথে। তো আব্দুল্লাহ আল ফারুক আসলে আমাদের ব্যাচের। তো ও টেক্সটাইল থেকে বিএসসি কমপ্লিট করার পরে সে বাংলাদেশের অনেকগুলো স্বনামধন্য প্রতিষ্ঠানে জব করছে। তো অলমোস্ট 30 to 40 ইয়ার্স সে এই সেক্টরে আছে। H&M এর মতো গুরুত্বপূর্ণ জায়গায় সে দায়িত্ব পালন করছে। কেন পার্ক এবং শান্তা ওয়াশিং এবং এসকিউ গ্রুপের মতো জায়গায় সে খুব গুরুত্বপূর্ণ পদে ছিল। তো তার যে বৈশিষ্ট্যটা আমি দেখছি যে সে তার ফ্যাব্রিক এবং ওয়াশে খুব ক্লোজলি কাজ করার অভিজ্ঞতা আছে। তো আমরা চেষ্টা করছি যে এখান থেকে হয়তো আমরা আশা করি ফারুক, ধন্যবাদ তোমাকে যে আমাদের সাথে জয়েন করার জন্য। আর আমাদের সাথে মুমিত, আমাদের ছোট ভাই। তো মুমিত, আসলে মুমিতের সম্পর্কে বলতে গেলে ও আসলে ফ্যাব্রিকে আসলে একটা রেভলিউশন নিয়ে আসছে। ওর যে ডাইনামিক একজন লিডার, সে ঢাকা ভার্সিটি আইবিএ থেকে এমবিএ করার পরে H&M এর মতো জায়গায় জব করছে এবং ডিবিএল এ সে খুবই ডিবিএল এর মতো ফ্যাক্টরি, সে সেখানে চ্যালেঞ্জের সহিত কাজ করছে। তো এখন দুইজনেই আসলে লিয়ানফাং এ আছে। তো লিয়ানফাং আমাদের স্বনামধন্য একটা প্রতিষ্ঠান, যাদের সবগুলা সেগমেন্টই তাদের পদচারণা। তো আমরা আশা করি যে আজকের সেশনটা আমরা সবাই উপকৃত হব যারা আমাদের সাথে আছেন। আপনারা কমেন্টস করুন আমাদের সাথে, আপনাদের ইমেল অ্যাড্রেস দিন আমাদের, আমরা যেন আমাদের এই লুপে আমরা আপনাদের কানেক্ট করতে পারি এবং ভবিষ্যতে আমরা যে কোনো আপডেট আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের যে কোনো কোশ্চেন আপনারা করতে পারেন আমাদের গেস্টের কাছে। তো আমরা চেষ্টা করব আমাদের প্রোগ্রামের শেষ মুহূর্তে আমরা এগুলা ডিসক্রাইব করার, বর্ণনা করার কোশ্চেন আমরা নেব। তো আমরা আমরা আজকে প্রেজেন্টেশনটা এইভাবে সাজাইছি যে আমরা ফার্স্টে আসলে, যেহেতু ডেনিম একটা নিউ সেক্টর, তো আমরা চেষ্টা করব যে ডেনিমের ফ্যাব্রিক এবং ওয়াশ দুইটা বিষয়ে একটা সিনক্রোনাইজ তৈরি করা। এটা একটা সিনার্জিক ইফেক্ট যেন পরে দুইটা সেক্টরে যত বেনিফিট হয়, ফ্যাব্রিক এবং ওয়াশের প্রবলেমগুলো মিনিমাইজ হয়। তো আমরা চেষ্টা করব আগে বেসিক ধারণা দেওয়ার, তারপরে আমরা চেষ্টা করব আপনাদের থেকে কোনো কোশ্চেন থাকলে আমরা সেই কোশ্চেনগুলো কালেক্ট করব আর কি। তো মুমিত, আমার মনে হয় আমরা প্রেজেন্টেশনে চলে যাই, অথবা তুমি যদি কিছু বলতে চাও আর কি। না না, আমি স্ক্রিনটা শেয়ার করছি আর কি শুরুতে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার নাম মুমিত হাসান। থ্যাংক ইউ বিপ্লব ভাই, আমাকে আসলে বেশ বড় বড় কিছু কথা বলে ফেলেছেন। আমি খুবই ছোট একজন মানুষ, খুব বেসিক কিছু কাজ করছি। তো আমি হচ্ছে বর্তমানে আমার যে এক্সপিরিয়েন্স থেকে ফ্যাব্রিক সম্পর্কে যে অল্প কিছু ধারণা পেয়েছি, সেইটা রিলেটেড কিছু কথাবার্তা এখানে শেয়ার করার চেষ্টা করব। তো আমরা একটু প্রেজেন্টেশনটাতে চলে যাই। আমরা আমাদের প্রেজেন্টেশনটাকে বলছি ওয়াশ অ্যান্ড ফ্যাব্রিক সিনার্জি। ওয়াশ অ্যান্ড সিনার্জি কথাটা অর্থ হচ্ছে আমরা সিনক্রোনাইজ ওয়েতে ফ্যাব্রিক এবং ওয়াশের মাধ্যমে কিভাবে করে আমাদের রিকোয়ার্ড প্রোডাক্টটাকে পেতে পারি, আমাদের ব্র্যান্ডদেরকে সেই জিনিসটা উপহার দিতে পারি যাতে তারা ডিলাইটেড হয়ে আরো বেশি অর্ডার আমাদেরকে দেয়। সেই সিনার্জিটা অ্যাচিভ করাটা কিভাবে করতে পারি, এই রিলেটেড কিছু কথাবার্তা আমরা এখানে ইনক্লুড করার চেষ্টা করেছি। তো আমরা এখানে অবজেক্টিভে যদি আমরা দেখি, আমরা প্রথমে হচ্ছে ফ্যাব্রিক প্রসেসিং
ওয়েট প্রসেসিং এগুলো রিলেটেড কিছু কথাবার্তা বলবো। আমরা ফ্যাব্রিক ডেভেলপমেন্টের কিছু ক্রাইটেরিয়া নিয়ে কিছু কথাবার্তা বলবো। আমরা ফ্যাব্রিক অ্যান্ড ওয়াশ ডেভেলপমেন্টের ডিরেকশনটা কি প্রক্রিয়ায় পেয়ে থাকি নর্মালি সেটা নিয়ে কিছু কথাবার্তা বলবো। আমরা বাল্কে গার্মেন্ট ফ্যাক্টরিতে ফ্যাব্রিক এবং ওয়াশ এটার প্রসেস কন্ট্রোল নিয়ে কিছু কথাবার্তা বলবো। এবং সবশেষে এই পুরো জিনিসটাকে এই আলোচনার সাথে বাস্তব পরিপ্রেক্ষিতে কিভাবে করে আমাদের এক্সপিরিয়েন্স রিলেটেড কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। তো শুরু করি। প্রথমে হচ্ছে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা ডেনিম ফ্যাব্রিক প্রসেসিং সম্পর্কে একটু জানি। আচ্ছা, ডেনিম ফ্যাব্রিক হচ্ছে ইয়ার্ন ডাইড ফ্যাব্রিক বেসিক্যালি। তার মানে হচ্ছে এটার ওয়ার্পে যে সুতাটা থাকে সেটা ইন মোস্ট কেসে সেটা ডাইড থাকে এবং এটা ইন্ডিগো অথবা সালফার মানে ইন্ডিগো ডাইড অথবা সালফার ডাইড হয়ে থাকে। কখনো কখনো দেখা যায় এই ইন্ডিগো এবং সালফারের একটা কম্বিনেশন আমরা দেখতে পারি। তার মানে হয়তো এতে প্রথমে সালফারের একটা লেয়ার পড়ে তার উপরে ইন্ডিগো, আবার কখনো কখনো ইন্ডিগোর একটা লেয়ার পড়ে তারপরে সালফার, যেটাকে আমরা ইন্ডিগো বটম সালফার টপ অথবা সালফার বটম ইন্ডিগো টপ এই ধরনের কিছু টার্মিনোলজি ইউজ করে থাকি। এছাড়া আমাদের আরো গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে এখানে আমরা ওভার ডাইং করতে পারি। আমরা একটা সার্টেন কালারের উপর ব্ল্যাক ওভার ডাইং করতে পারি বা অন্যান্য কালার দিয়ে ওভার ডাইং করতে পারি। এবং বর্তমান বিশ্বে কালার ডেনিম অর্থাৎ যেই ডেনিমটা বিভিন্ন কালারের ইফেক্ট দিবে, তার মানে একটা রেগুলার পিএফডি প্রিপেয়ার্ড ফর ডাইং ডেনিম ফ্যাব্রিককে আমরা গার্মেন্ট বানিয়ে সেটাকে পরবর্তীতে ওয়াশে কালার বিভিন্ন টাইপের ওভার ডাইং করে বিভিন্ন টাইপের ইফেক্ট আনার চেষ্টা করে থাকি। আচ্ছা, এছাড়া আমাদের ডেনিমের ফ্যাব্রিকের কনস্ট্রাকশন গুলো কম্পারেটিভলি অনেক বেসিক থাকে। আমাদের যদি আমরা অন্যান্য ফ্যাব্রিকের সাথে কম্পেয়ার করি, ইন কম্পারিজন টু দ্যাট অনেক বেসিক থাকে। মোস্ট অফ কেসেস আমরা দেখি সেটা হচ্ছে ইদার 3/1 টুইল, কখনো কখনো 2/1 টুইল হয়, স্যাটিন অনেক বেশি দেখা যায় এবং ডবি। এছাড়া একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ডেনিম ফ্যাব্রিকের যে ডাইং প্রসেস, ইন্ডিগো ডাইং হোক সালফার ডাই হোক, এই ফ্যাব্রিকটাকে ডাই করা হয় এমন ওয়েতে যেন এটা ওভার টাইম ওভার পিরিয়ড অফ ওয়াশ এটা কালারটা লুজ করে। তার মানে নর্মালি আমাদের অন্যান্য ডাই বা অন্যান্য ফ্যাব্রিকের ক্ষেত্রে কালার ফাস্টনেস প্রপার্টি ইজ কনসিডার্ড টু বি ভেরি ইম্পর্টেন্ট, মানে কালার ফাস্টনেস প্রপার্টিটাকে আমরা অনেক গুরুত্বপূর্ণ হিসাবে ভেবে থাকি। কিন্তু ডেনিমে ইচ্ছাকৃত ভাবে যাতে এটা ওয়াশিং এর মাধ্যমে কালার লুজ করে একটা সার্টেন ওয়াশ ইফেক্ট দেয়, সেই জন্য হচ্ছে এটাতে আমরা এই কাপড়টাকে বানানোই হয় যাতে এটা কালার লুজ করতে করে ওভার টাইম। আচ্ছা, এরপরে আমরা আসি, আমরা যখন ফ্যাব্রিক ডেভেলপমেন্ট করি তখন আমাদের কিছু ক্রাইটেরিয়া মাথায় রাখতে হয়। বলতে গেলে ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে যখন কোনো ফ্যাব্রিক ডেভেলপমেন্ট রিকোয়েস্ট আসে তখন আমরা কিছু ব্যাপার অবশ্যই আমাদের মাথায় থাকতে হবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সাস্টেইনেবিলিটি। আজকের বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজওয়ার্ড হচ্ছে সাস্টেইনেবিলিটি। আমরা প্রত্যেকটা পরতে প্রত্যেকটা স্থানে গিয়ে এই কথাটা শুনতে পারি এবং প্রত্যেকটা ব্র্যান্ড এখন সাস্টেইনেবিলিটির দিকে ঝুঁকছে। কারণ পৃথিবীর যে সম্পদ সেটাকে একটা সার্টেন টাইম পর্যন্ত আমাদের সাস্টেইন করতে হবে, আমরা অনেকটা ইউজ করে ফেলেছি। তো সাস্টেইনেবিলিটির মধ্যে আমাদের সেটা বিসিআই কটন হতে পারে, সেটা ফ্যাব্রিক মানে ফাইবার রিলেটেড সাস্টেইনেবিলিটি যেমন বিসিআই কটন হতে পারে, রিসাইকেল পলিয়েস্টার রিসাইকেল কটন হতে পারে, অথবা অর্গানিক কটন হতে পারে, এই টাইপের কিছু ম্যাটেরিয়াল ওয়াইজ হতে পারে, অথবা প্রসেসিং এ আমরা কম ওয়াটার ইউজ করে কিভাবে করে সেটাকে সাস্টেইনেবল মানে যত কম রিসোর্স ইউজ করে যত বেটার প্রোডাক্ট আমরা দিতে পারি, এই টাইপের ব্যাপারগুলোকে খেয়াল রাখতে হবে। সেই ব্যান্ডউইথ মানে একটা ফ্যাব্রিককে নিয়ে আমাদের প্ল্যানিংটা কি। যেহেতু এটা ডেনিম ফ্যাব্রিক, এটাকে আমি আগেই বলেছি যে ইট ইজ ক্রিয়েটেড টু লুজ কালার, এটাকে দিয়ে আমরা কি একটা অনেক লম্বা ব্যান্ডউইথের শেড চাই, তার মানে আমরা চাই হচ্ছে একটা ফ্যাব্রিক দিয়ে অনেকগুলো শেড অ্যাচিভ করতে, নাকি আমরা শুধুমাত্র লাইট শেড আফটার ওয়াশে চাই, এই বিষয়গুলোটা আমাদের খেয়াল রাখতে হবে। অ্যাস্থেটিক্স, ডেনিম ফ্যাব্রিকের ক্ষেত্রে ফ্যাব্রিক লেভেলে কালার লেভেলে আসলে ডিফারেন্সিয়েট করাটা কিছু কিছু ক্ষেত্রে ডিফিকাল্ট। মানে হচ্ছে দেখা যায় বেশিরভাগ ডেনিম ফ্যাব্রিক ডিউ টু এদের কনস্ট্রাকশন খুব কম্পারেটিভলি কমন থাকে, তো ডিফারেন্সিয়েট করাটা ডিফিকাল্ট। তো অ্যাস্থেটিক্যালি দুটো ফ্যাব্রিককে আলাদা করা হয় হচ্ছে মেইনলি স্লাব অথবা টুইল লাইন দিয়ে। যে স্লাব বলতে এতে আমাদের স্লাবগুলোর লেন্থ কতটুকু, পজ কতটুকু বা ঘনত্ব কতটুকু, ডেনসিটি, এগুলো দিয়ে দেখা হয়, অথবা টুইল লাইন কতটা ওপেন টুইল লাইন মানে টুইল লাইন কতটা প্রমিনেন্টলি বোঝা যাচ্ছে, অথবা টুইল লাইন কতটা চেপে আছে কম্প্যাক্ট হয়ে আছে তার মানে ওরকম দেখা যাচ্ছে না, এরকম কিছু বিষয় থাকে। টেস্ট প্যারামিটার, অবশ্যই এবং অবশ্যই আমরা যে ফ্যাব্রিকটা ডেভেলপ করছি
আমাদের যে ব্র্যান্ডের জন্য সেটা ডেভেলপ করা হচ্ছে না কেন, সেই ব্র্যান্ডের টেস্ট প্যারামিটার গুলো অবশ্যই সেটা পাস করতে হবে। সেগুলো যদি সেই টেস্ট প্যারামিটার গুলোর মধ্যে না থাকে, তবে আসলে সমস্ত এক্সারসাইজটা ফিউটাইল, এর কোনো মানেই হয় না। কারণ দেখা যাবে একটা ফ্যাব্রিক যদি একটা সার্টেন টেস্ট প্যারামিটারে ফেল করে, কিছু ক্ষেত্রে আমরা ওয়েভার পেতে পারি, কমার্শিয়াল অ্যাকসেপ্টেন্স পেতে পারি, বাট দ্যাট উইল টেক ইট টু অ্যানাদার ডিরেকশন, মানে এটা একটু সময় সাপেক্ষ হয়ে যাবে। লেজার কম্প্যাটিবিলিটি, আজকের যুগে আমরা যত ধরনের ড্রাই প্রসেস করছি, এটা ফারুক ভাই ওনার পার্টে আরো ক্লিয়ারলি বলবেন, আরো ডিসক্রাইব করবেন। লেজারের আমাদের অনেক পরিমাণে ইউসেজ বেড়ে গেছে। তো আমরা যে ফ্যাব্রিকটা ইউজ করবো, ডেনিম ফ্যাব্রিকটা, সেটা লেজারের সাথে কতটুকু কম্প্যাটিবল, সেটা কি লেজার ফ্রেন্ডলি, তার মানে সহজেই লেজার দিয়ে কাজ করা যায়, নাকি সেই ফ্যাব্রিকে লেজারের প্রয়োগের ফলে আমরা দেখতে পাই যে ফ্যাব্রিকটা খুব ড্রাস্টিক্যালি স্ট্রেংথ লুজ করে, এরকম কোনো ব্যাপার কি হয়? এই জিনিসগুলো আমাদের শুরুতেই ক্লিয়ার হয়ে নিতে হবে। এবং সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়াশিং। তার মানে আমাদের এন্ড প্রোডাক্টের লুকটা কি হবে। আমাদের এন্ড প্রোডাক্টটা দেখা গেল খুব লাইট একটা গার্মেন্ট, ওয়াশ এন্ড ওয়াশটা, কিন্তু আমরা করে ফেললাম অনেক ডার্ক একটা কালার। একটা ডার্ক কালার ফ্যাব্রিক থেকে একটা লাইট কালার ওয়াশ করতে আমাদের অনেকগুলো ওয়াশ সাইকেল প্রয়োগ করতে হবে। এতে যেমন ফ্যাব্রিক এন্ডে যিনি ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারার, তার এতে যে এত শেড ডেপথ দিয়ে উনি এত কষ্ট করে একটা ডিপ শেড আনলেন, সেই শেড ডেপথটা কোনো কাজেই আসতো না। আর ওয়াশিং এ গিয়ে যখন এতগুলো সাইকেলের মধ্যে দিয়ে প্রোডাক্টটা যাবে, তখন দেখা যাবে এই প্রোডাক্টটা খুব ড্রাস্টিক্যালি তার লুক অথবা তার স্ট্রেংথ লুজ করছে। আচ্ছা, মুভিং অন। সাস্টেইনেবল ম্যাটেরিয়াল নিয়ে আমি বলেছি, অর্গানিক আছে, রিসাইকেল আছে, বিসিআই সবচেয়ে কমনলি আমরা ইউজ করছি আর কি। ম্যাপিং, একটু আগে যেটা বললাম, ডেনিমের বিউটিটা হচ্ছে ডেনিম ফ্যাব্রিক, একটা ফ্যাব্রিক দিয়ে অসংখ্য ওয়াশ এফেক্ট আমরা পেতে পারি। এখানে এরকম একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। আমরা যদি আরো আগাই, অ্যাস্থেটিক্স স্লাব আর টুইল লাইন, একদম বেসিক আমি জাস্ট রেখেছি যাতে আমরা কি টাইপের স্লাব বলতে আর টুইল লাইন বলতে কি বোঝাই সেটা বোঝার জন্য। এরপরে আসি আমরা ফ্যাব্রিক অ্যান্ড ওয়াশ ডেভেলপমেন্ট ডিরেকশন। আমরা ফ্যাব্রিক এবং ওয়াশ ডেভেলপমেন্ট ডিরেকশনটা ব্র্যান্ডের কাছ থেকে পেয়ে থাকি। এখন এটা অনেক ভাবে হতে পারে, কিন্তু প্রধানত এটাকে তিনটা ভাবে ফ্যাব্রিকের ক্ষেত্রে বলা যায়। প্রথমত সোয়াচ, একটা কোনো একটা ব্র্যান্ড কোনো একটা জায়গায় কোনো একটা পছন্দ হলো তার কোনো একটা গার্মেন্ট, মার্কেটে গিয়ে যখন সে মার্কেট রোমিং করে ডিজাইনাররা, তখন গিয়ে তার কোনো একটা গার্মেন্ট তার চোখে পড়ে গেল, তাহলে সেখান থেকে হয়তো সোয়াচ কেটে পাঠাতে পারে। অথবা তার অন্য কোনো মার্কেটে চলছে, সেই অন্য কোনো কান্ট্রিতে সেটা প্রোডাকশন হচ্ছে, সেটা এখন বর্তমানে তারা এই দেশে করতে যাচ্ছে, সেখান থেকে সোয়াচ কেটে পাঠাতে পারে। আমাদের তখন সোয়াচের উপর বেসিস করে ফ্যাব্রিকটাকে ডেভেলপ করতে হয়। ডেনিম ফ্যাব্রিকের ক্ষেত্রে ডেভেলপমেন্ট প্রসেসটা একটু কঠিন, একটু জটিল, লুক টানাটা। তো সোয়াচ পেলে যদি আমাদের কাছে একটা বড় অ্যামাউন্টের সোয়াচ থাকে, অ্যাটলিস্ট আমার যাতে পুরো স্ল্যাব লেন্থটা কভার করে, কারণ স্ল্যাবের পুরো রিপিটটা যদি না থাকে, তাহলে হচ্ছে ওই ফ্যাব্রিকটার লুকটাকে কমপ্লিটলি ক্যাপচার করা হয়তো সম্ভব হবে না। ব্র্যান্ড কনসেপ্ট, প্রত্যেকটা ব্র্যান্ডের কিছু কনসেপ্ট থাকে। সেটা হতে পারে তারা হয়তো উইন্টারে হয়তো একটা সার্টেন ওয়েটে ডেনিম চাচ্ছে ফর লেডিস, হয়তো তারা মেনজের শক্ত কোনো ডেনিম চাচ্ছে, অথবা তারা ভিন্টেজ লুকের কোনো ডেনিম চাচ্ছে, অথবা তারা চাচ্ছে জগারের জন্য কিছু নিট ডেনিম। বলা হয়ে থাকে এই কনসেপ্ট গুলোর উপর বেসিস করে অনেক সময় ব্র্যান্ড কনসেপ্টটা দিয়ে দেয়, এই কনসেপ্ট গুলোর উপর বেসিস করে আমাদের কিছু প্রোডাক্ট দিতে হয়। এরপরে আসছে মিলস ওন কালেকশন। তার মানে কোনো মিল যদি তার নিজস্ব কালেকশন ব্র্যান্ডকে প্রেজেন্ট করে, সেখান থেকেও ব্র্যান্ড অনেক সময় ফ্যাব্রিক সিলেক্ট করে। এরপরে ওয়াশ ডেভেলপমেন্ট। ফারুক, এখানে আমাদের ফারুক ভাই আমাদের ওয়াশ ডেভেলপমেন্ট নিয়ে বলবেন। ফারুক ভাই। আচ্ছা মুমিত, আমি একটু ইন্টারাপ্ট করি যে তুমি সাস্টেইনেবিলিটির ব্যাপারটা যেটা বলতেছো, এটা কি বায়ারের পক্ষ থেকে আসতেছে নাকি মানে এই রিকোয়ারমেন্টটা কোন জায়গায়, মানে সোয়াচের সাথে কি সাস্টেইনেবিলিটি ইস্যুগুলো আসে নাকি? বিষয়টা হয়ে থাকে কি, আমাদের কিছু কিছু ব্র্যান্ডের কিছু প্রিসেট মাইন্ডসেট থাকে। মানে কিছু ব্র্যান্ড থাকে যেমন তারা 100% বিসিআই ছাড়া তারা প্রোডাক্ট ডেভেলপই করবে না। তো বাই ডিফল্ট তাদের সমস্ত প্রোডাক্ট 100% বিসিআই হতে হবে। তো যখন আমরা ডেভেলপমেন্ট ডিরেকশনটা পাচ্ছি, তখনই আমাদের এনশিওর করতে হবে যে সেই প্যারামিটারটা আমরা যে মিলের কাছে ডেভেলপ করছি বা যে ফাইবার সাপ্লায়ারের কাছ থেকে আমরা নিচ্ছি, তাদের সেই ক্যাপাবিলিটিটা আছে, সেই সার্টিফিকেশন গুলো আছে, বা সেই ব্যাক ওয়ার্ক তাদের করা আছে, যাতে তারা এই কনসেপ্টটাকে, এই সাস্টেইনেবিলিটি কনসেপ্টটাকে তারা সাপোর্ট করতে পারে। জি
হুম। এবং সোয়াচের সাথে কি আরো প্যারামিটার গুলো থাকে, যেমন আমরা যেটা নিটে আমরা দেখি যে ফাস্টনেস রিকোয়ারমেন্ট বা অন্যান্য এগুলা কি সব মেনশন করা থাকে বায়ারদের পক্ষ থেকে, মানে আহ, রিকোয়ারমেন্ট গুলা, বিষয়টা হচ্ছে প্রত্যেকটা নাকি বাইরেরই না 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 একটা তোমাকে ডেভেলপমেন্ট করতে হয়, না তুমি বিষয়টা হয় ডেভেলপমেন্ট করবা তারপর সাবমিট করবা? বিষয়টা হয় কি আসলে প্রত্যেকটা ব্র্যান্ডেরই টেস্টিং প্রোটোকল বা টেস্টিং রিকোয়ারমেন্টের একটা প্রিসেট ফাইল থাকে, যেটা সবার কাছে, আচ্ছা। সমস্ত ভেন্ডরদের কাছে, সমস্ত মিলদের কাছে থাকে যে এই বায়ারের কালার ফাস্টনেস টু রাবিং এ তার রিকোয়ারমেন্ট হচ্ছে এত। তো আমরা হুম, এখন ব্যাপার হচ্ছে কি, আমার যে প্রোডাক্টটা আমরা ডেভেলপ করছি নট নেসেসারিলি সেটা সেই প্রোডাক্ট সেই টেস্টিং রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করবে, কিন্তু আমাদের জন্য এটা জানা গুরুত্বপূর্ণ যে এটা সেই টেস্টিং রিকোয়ারমেন্টটাকে অতিক্রম করছে কি করছে না। মানে সেটাকে যদি টেস্টিং রিকোয়ারমেন্টটা মিট না করে, সেক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে পরবর্তীতে ইট কামস আউট অ্যাজ আ সারপ্রাইজ, তখন ব্র্যান্ড হয়তো মানতে চায় না, তখন একটা ডিফিকাল্ট সিচুয়েশন হয়। তাই শুরু থেকে যদি আমি জানি যে এই প্রোডাক্টের লিমিটেশন কি টেস্টিং প্যারামিটারের পার্সপেক্টিভে, তাহলে শুরু থেকেই যদি আমরা এটা বলে দিই বা শুরু থেকে যদি এটাকে ডিসকাশন করে নিই, তাহলে এই জিনিসটা অনেকটাই সহজ হয়ে যায়। জি। আচ্ছা। আমার মনে হয় ফারুক যদি বল। হ্যাঁ, থ্যাংক ইউ বিপ্লব। আমি সরাসরি পিপিটিতেই চলে যাই। ওয়াশ ডেভেলপমেন্ট যখন আসে তখন বেসিক্যালি এটা যখন R&D তে যখন এটা ডেভেলপ করে স্ট্যান্ডার্ড দিয়ে দেয়। এখন স্ট্যান্ডার্ডটা দুইটা ভাবে আসতে পারে। একটা হচ্ছে কাস্টমার এটা যে কোনো একটা অন্য যে কোনো ব্র্যান্ড অথবা অন্য কোনো শপ থেকে নিয়ে সরাসরি দিতে পারে, অর্থাৎ যেটা মার্কেট বট স্যাম্পল, একটা একটা থিমের মধ্যে এটা যায়। সো এই ক্ষেত্রে ফ্যাব্রিক সোর্সিং এবং ওয়াশ ডেভেলপমেন্ট এখানে নট নেসেসারি যে একেবারে কাস্ট শেড, ফ্যাব্রিকের বেস কাস্ট শেড অ্যাজ পার স্ট্যান্ডার্ড মিলতেই হবে, বা মিললে ভালো, বাট না মিললে একটা স্ট্রেফ একটা কল আউট দিয়ে দিতে হবে যেটা মিলে নাই ডিউ টু ফ্যাব্রিক সোর্সিং ডিফারেন্সেস। বাট আদার্স অ্যাস্থেটিক বা প্রোডাক্ট লুক অর প্রোডাক্ট কনসেপ্ট সেটা অবশ্যই মিলতে হবে এখানে। প্রোডাক্ট কনসেপ্ট মানে হচ্ছে এখানে যেমন ওই প্রোডাক্টের যেটা স্ট্যান্ডার্ড মার্কেট বোর্ড স্যাম্পল, ওটার মধ্যে হয়তো একটা টাই প্রসেস অ্যাস্থেটিক্স আছে, যেমন টাই প্রসেস হুইস্কার বা হ্যান্ড ব্রাশ, এগুলো ডিটেইলস পরে আসতেছে। জাস্ট এটুকু এনাফ যে এখানে অ্যাস্থেটিকটা মিললে হবে, বাট বেস কালার মিললে ভালো, না মিললে একটা কল আউট দিয়ে দিতে হবে যেটা মার্কেট বোর্ড স্যাম্পল ডিউ টু ফ্যাব্রিক ডিফারেন্স এটা বেস কাজটা মিলে নেই, যেটা মেইন চ্যালেঞ্জ হয়ে যায়। আরেকটা ওয়েতে ডেভেলপমেন্ট ডিরেকশন আসে, সেটা হচ্ছে ওন লাইব্রেরি। যেমন অনেক সময় বিভিন্ন ইয়ে হয় আমাদের, মানে জাস্ট বিভিন্ন ফোরাম হয়, ওখানে বিভিন্ন ফ্যাব্রিকের লাইব্রেরি থাকে, ওয়াশের লাইব্রেরি, আরেকটা হচ্ছে ড্রাই প্রসেস ডিজাইন লাইব্রেরি থাকে। সো কাস্টমাররা যখন কোনো ভিজিট করে বা যখন ভেন্ডর যখন কাস্টমারের কাছে যায় অফার করে, তখন ইনহাউস লাইব্রেরি গুলা থেকে একটা থেকে নেয় বেস কালার, অথবা আরেক জায়গা থেকে ড্রাই প্রসেস কম্বাইন করে বলবে যে আমাকে এই প্রোডাক্টটা আপনি করে দেন এক্সিস্টিং আপনার ফ্যাব্রিকে। সেই ক্ষেত্রে আপনার খুব একটা বেশি সমস্যা হওয়ার কথা না, কারণ আপনার ফ্যাব্রিক ইনহাউস বা আপনি ফ্যাব্রিক জানেন কোনটা, ক্যারেক্টার কি সেটা জানেন, আপনার লাইব্রেরি আছে, আপনার ডিজাইন লাইব্রেরি আছে। সো ইটস ইজি টু ম্যাচ ইন দ্যাট কেস, যে আমার স্ট্যান্ডার্ডটা হিট করাটা এখানে ইজি কম্পারেটিভ টু মার্কেট বোর্ড স্যাম্পল। সো এটা হলো বেসিক একটা থিম। বাট হোয়াট এভার দ্য ডেভেলপমেন্ট আমরা করছি, ওখানে কল আউটস দেওয়াটা খুব জরুরি টু ব্র্যান্ড ইন কেস অফ এনি সর্ট অফ লিমিটেশন। R&D করার সময় এই কল আউট গুলো দিয়ে দিতে হবে। জাস্ট মুভিং অন। এখন আসে ডেনিম প্রসেসিং। ডেনিম প্রসেসিং বলতে আমরা একটা যেমন ফ্যাব্রিক কাটিং সুইং হলো, সেটা স্যাম্পল হতে পারে বা বাল্কের ফ্যাব্রিক হতে পারে। এখন এখানে বেসিক্যালি টু টাইপস অফ প্রসেস। একটা হলো ড্রাই প্রসেস, যেখানে কোনো পানি লাগছে না, এই জন্য আমরা এখানে ড্রাই প্রসেস বলছি। ড্রাই প্রসেসের এখানে কিছু পিকচার শো করা হচ্ছে, হুইস্কার, হ্যান্ড ব্রাশিং, ব্লাস্টিং, ডিস্ট্রাকশনস, নি কাট, শেভরনস, ব্যাকিং হুইস্কার, জাস্ট এক্সাম্পল হিসেবে কিছু পিকচার দেওয়া হচ্ছে নাম্বারিং দিয়ে। জাস্ট মুভিং অন। নাও গোয়িং ডিটেলস। হ্যান্ড স্ক্র্যাপিং। হ্যান্ড স্ক্র্যাপিংটা করা হয় একেবারে ফার্স্ট স্টেজে। হ্যান্ড স্ক্র্যাপিং করার জন্য যে টুলস গুলো লাগে, প্রথমত ম্যান, মেশিন এন্ড ম্যাটেরিয়াল। ম্যান পাওয়ার তো আমার আছেই, মেশিন আমার কি লাগবে? মেশিন হচ্ছে আমার জাস্ট এখানে হিউম্যান এফোর্টটা বেশি। তারপর ডামি লাগবে, আমার গার্মেন্ট হয়তো আমি হরাইজন্টাল প্লেসমেন্টে বসাবো, অথবা আমি ভার্টিক্যাল প্লেসমেন্টও বসাতে পারি। এখানে গার্মেন্ট পুটিং এর পরে একটা প্রেসারের ব্যাপার থাকে, যে আমি কত প্রেসারে
গার্মেন্ট বেলুনটাকে ফুলাবো, আমি গার্মেন্ট ডামিতে পরিয়ে দিলাম হরাইজন্টালি, দেন আমাকে এটা একটু প্রেসার, এয়ার প্রেসার দিয়ে ফুলাতে হবে বেলুনটাকে। গার্মেন্ট সারফেস বেলুনের সারফেসের মধ্যে যাতে লেগে থাকে। স্ক্র্যাপিং মানে টানা, এটা একটা ইমারি পেপার আর একটা টুলস। ইমারি পেপার দিয়ে, স্ক্র্যাপিং পেপার দিয়ে গার্মেন্টের উপরে নির্দিষ্ট এরিয়ায় টানতে হবে। বাট বেসড অন হোয়াট? বেসড অন স্ট্যান্ডার্ড। কাস্টমার একটা স্ট্যান্ডার্ড দিবে আমাকে, R&D টিম এটাকে নিয়ে অ্যানালাইজ করবে আমার কোন এরিয়ায় স্ক্র্যাপিং কতটুকু ইন্টেন্সিটিতে যাবে, কোন ইন্টেন্সিটির পেপার ইউজ করতে হবে। আমার পেপার, আমার গার্মেন্ট আউন্স কম, আমি এখানে মোটা পেপার দিলে আমার সমস্যা, গার্মেন্ট ফ্যাব্রিক ছিঁড়ে যেতে পারে, বা বাবলস আসতে পারে, বা ইয়ার্ন ব্রেকেজ হতে পারে। আমার ফ্যাব্রিক ফাইনার, আমাকে সেক্ষেত্রে ফাইনার ফ্যাব্রিক দিতে হবে। তারপরে যে মানুষ বা যে ম্যান পাওয়ার এটাকে ম্যানুয়ালি টানছে, স্ক্র্যাপিং পেপার দিয়ে গার্মেন্ট ডামিতে পরানোর পরে যে মানুষ এটাকে টানছে, ওই টানার সময় ডিরেকশনটা একটু ইম্পর্টেন্ট এবং প্রেসারটা ইম্পর্টেন্ট। সো এই ছোটখাটো বিষয়গুলো জাস্ট অনেক বড় ভ্যালু এড করে। জাস্ট স্ক্র্যাপিংটা এভাবে করা হয়। দেন কামিং হুইস্কার্স অর মাউস্টাচেস, এটা আসলে খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। মানে আমরা যদি ছবিতে দেখি যে বিড়ালের গোফ যে ডাইমেনশন, এই ডাইমেনশন থেকে কিন্তু এটা ফ্রম ক্যাট টু ডেনিম প্যান্ট এই ডিজাইনটা এখানে চলে আসছে। নাও উই আর গোয়িং ইন ডিটেইলস। একটা ডেনিমের মধ্যে যদি আমি এই বিড়ালের গোফের মতো কিছু প্যাটার্ন প্লেস করতে চাই, আমি কি কি জায়গায় প্লেস করতে পারি? আমি ফ্রন্ট এরিয়ায় প্লেস করলাম, সব জায়গায়। এখন ব্র্যান্ড এগুলোকে নাম দিচ্ছে এক একভাবে। যেমন ফ্রন্ট টপ এরিয়া যখন দিচ্ছে তখন এটাকে বলছে হুইস্কার্স। হুইস্কারের ঠিক একটু যখন নিচে চলে আসতেছে তখন এটাকে বলতেছে শ্যাভরনস। নি পয়েন্টে যখন আসতেছে তখন এটাকে বলতেছে নি বার্স্ট অথবা নি হুইস্কার। ব্যাক নিতে যখন যাচ্ছে তখন বলতেছে ব্যাক নি হুইস্কার। আসলে সবই কিন্তু হুইস্কার, জাস্ট প্লেসমেন্ট ওয়াইজ নাম একটু ডিফারেন্ট। সো এটা কিভাবে করা হয়? এটা ম্যানুয়ালি সেম মেথোডোলজি। আমার হিউম্যান এফোর্ট লাগবে, আমার একটা প্যাটার্ন তৈরি করতে হয় একটা রাবার মোল্ডের মধ্যে, স্ট্যান্ডার্ড রিকোয়ার্ড অনুযায়ী, আমার অ্যাস্থেটিক অনুযায়ী একটা মোল্ডের মধ্যে প্যাটার্নটা আগে আমাকে কেটে নিতে হবে, সেম এজ জাস্ট স্ট্যান্ডার্ড অ্যাস্থেটিক। এখন আমি যদি পিছনের কথায় কানেক্ট করি, আমার যদি ওন লাইব্রেরি থেকে যদি একটা ডেভেলপমেন্ট দেয় যে ড্রাই প্রসেস নাম্বার আমার রেফারেন্স 1, বেস কালার রেফারেন্স ফ্রম দ্যাট ফেব্রিক দ্যাট রেফারেন্স নাম্বার, এখন তুমি ডেভেলপ, এখন আপনি ডেভেলপ করেন, তাহলে এক্ষেত্রে নতুন কাজটা আমার করা লাগবে না। কারণ আমার মার্কেট, আমার লাইব্রেরিতে ওই ডিজাইন ডেভেলপ করা ছিল আগে, আমি ওখান থেকে নিয়ে আমি প্লেস করতে পারি, আমার এখানে টাইম কমে গেল। আর যদি মার্কেট বোর্ড স্যাম্পল হয় সেক্ষেত্রে আমার এই প্যাটার্নটা নতুন করে তৈরি করে নেওয়া লাগবে। সো এই প্যাটার্নে অনেকগুলা ছোটখাটো বিষয় ইম্পর্টেন্ট, যেমন প্যাটার্ন তৈরি করার পরে সেটা গার্মেন্টে প্লেস করার পরে একটা জাস্ট ছবি শেয়ার করা হয়েছে, যেটা রাইট সাইডের গার্মেন্ট, র গার্মেন্ট, এটা ওয়াশের পরে কি ধরনের আচরণ করবে। সো এখানে একটা ট্রায়াল এন্ড ইরোরের ব্যাপার আছে। এক পিস গার্মেন্ট করার পরে এটা ওয়াশ করে দেখে যে কোনো ট্রায়াল এন্ড ইরোর করা লাগবে কিনা, কারণ আনটিল এন্ড আনলেস আমরা ওয়াশ যতক্ষণ না করতেছি ততক্ষণ আমি বুঝবো না যেটা ইন প্রোডাক্টে বা আফটার ফাইনাল ওয়াশ প্রোডাক্টে কিরকম বিহেভিয়ার করতেছে। তো এখানে অনেকগুলো ট্রায়াল এন্ড এররের ব্যাপার আছে। অনেকটা আমি বলবো সাইকোলজিক্যাল ইন্টেলিজেন্স, ফিজিক্যাল আই ভিউ, অ্যাস্থেটিক্যাল ভিউ, ব্র্যান্ডের রিকোয়ারমেন্ট। সো এখানে মানে এই বিষয়গুলো জড়িত। এটা এমন না যে একেবারে গদবাঁধা। অনেক সময় এরকম হয় যে ব্র্যান্ড একটা হুইস্কার প্যাটার্ন দিছে, বাট এটাকে আরেকটু বিউটিফুল করার জন্য আরেকটা লাইন হয়তো যোগ করা যায়। সো এখানে এইভাবে অ্যাডজাস্টমেন্ট গুলো করা হয়। জাস্ট স্পেশাল ইফেক্ট এখানে আমরা দেখাচ্ছি হলো ট্যাকিং ইফেক্ট, স্টিল প্র্যাকটিস। ট্যাকিং ইফেক্ট হচ্ছে একটা স্পেশাল জায়গায় স্পেশাল ট্যাকিং দিয়ে দেওয়া। এই ট্যাকিংটা দেওয়া হয় গানের মাধ্যমে, ট্যাগ পিনের মাধ্যমে, যেটা ছবিতে দেখানো হয়েছে। জ্যাকেটে যেটা দেখানো হয়েছে সেটা হলো গার্মেন্টটাকে বেঁধে, হাতে বেঁধে ব্লিচ করা হয়েছে, যার কারণে ওই বাঁধার একটা হরাইজন্টাল ভাবে যে বাঁধছে, ওই বাঁধার একটা ইফেক্ট চলে আসছে। সো ভেরি সিম্পল। আর রাইট সাইডে যেটা, সেটা হলো বিফোর ওয়াশ। বিফোর ওয়াশে ট্যাকিং করার পর আফটার ওয়াশে এই ডিজাইনটা আসছে। সো এটা বিভিন্ন প্লেসমেন্টে, স্পেশালি সাইড সিমে হয়, তারপরে ওয়েস্ট ব্যান্ডও হতে পারে, বায়ার যে জায়গায় স্ট্যান্ডার্ডে থাকে। দেন নেক্সট লাইন, এটা কি ফারুক ডাইং করা হয় নাকি, মানে ইফেক্ট আনার জন্য? এটা নরমালি আমরা টাই ডাইং টাইপের বা এরকম টাইপের। এটা ডিপেন্ড অন ওয়েট প্রসেস। আমার এখানে কম্বিনেশন অফ ওয়েট এন্ড ড্রাই প্রসেস দুটোই জড়িত। এখানে জাস্ট টাইংটা করার পরে, প্রথম ডেনিমে যেটা করা হয়েছে, টাই করার পরে এনজাইম করে ব্লিচ করে অল ওভার পিপি স্প্রে করা হয়েছে, মানে কম্বিনেশন অফ ওয়েট এন্ড ড্রাই। বাট আমি ফোকাস করছি যেটা, সেটা হলো টাই ইফেক্ট, অনলি টাই ইফেক্ট।
আমার ফিনিশিং বিভিন্ন ধরনের হতে কোয়ান্টিটা পারে। এফেক্ট। জি অন টাইপ। ওকে, মুভিং অন। ইয়েস, ওকে। নাও আমরা এতক্ষণ যেগুলো বললাম, হুইস্কার, ম্যানুয়াল প্রসেস, হ্যান্ড স্ক্র্যাপিং, ম্যানুয়াল প্রসেস, এখন আমরা ট্রান্সফরমেশন টু অটোমেশন, এই সবগুলো প্রসেসই কিন্তু আমরা চাইলে লেজারে করে ফেলতে পারি। কিভাবে? ভেরি ইন্টারেস্টিং। লেজার করার জন্য আমার ফ্যাব্রিকটা টেস্ট করে নিতে হবে। এটাকে বলা হয় জিনোলজি, একটা সফটওয়্যারের মাধ্যমে ফ্যাব্রিকটাকে টেস্ট করা হচ্ছে, যেটা LSF, লেজার সেন্সিটিভিটি ফার্স্টনেস। এখানে বিভিন্ন লেজার, এটা একটা সফটওয়্যার ডিজাইন করাই থাকে মেশিনে। একটা 2 গজের একটা ফ্যাব্রিক নিয়ে এটাকে ডার্ক, মিডিয়াম, লাইট বিভিন্ন লেভেলে ওয়াশ করে বিভিন্ন লেভেল অফ ইন্টেন্সিটি অফ লেজার অ্যাপ্লাই করার পরে, ভিজুয়াল ইভ্যালুয়েশন করার পরে, লেজার ফাস্টনেস স্কোর বেসড যখন ডিফারেন্সিয়েট করা হবে, তখনই আমার ডিটারমাইন হবে 0 থেকে 5 স্কোর হলে এই ফ্যাব্রিক লেজার করা যাবে না, 6 থেকে 10 হলে এটা ম্যানুয়াল অ্যাপ্লিকেশন উইথ লেজার কম্বাইন করা যাবে, 11 থেকে 15 হলে এক্সিলেন্ট ফর লেজার। সো এভাবে এখানে ম্যাপিং করে ফেলতে হবে লেজার করা যাবে কিনা বিফোর ডেভেলপমেন্ট। নিউলি ই ডিজাইনার বলে একটা নতুন জিনিস জিনোলজি অ্যাড করেছে, সেটা হচ্ছে আমার ইন প্রোডাক্ট কি হবে আমি এটা লেজার মেশিনের মধ্যেই বুঝতে পারবো। ভেরি সিম্পল, একটা ফ্যাব্রিকের বিভিন্ন ওয়াশের লাইব্রেরি ওই মেশিন জিনোলজি সফটওয়্যার আছে, যে এই ফ্যাব্রিকটা দিয়ে কি ওয়াশ করা যায়, কত মিনিট ওয়াশ করলে সেটা কিরকম হয় হতে পারে, এটা ফিজিক্যালি করে সফটওয়্যার ইনপুট দিয়ে দেয়, তাহলে সফটওয়্যার লাইব্রেরি হয়ে গেল। দেন ড্রাই প্রসেস ডিজাইন থেকে নিয়ে জাস্ট ওখানে সফটওয়্যারের মধ্যে যখন ইনপুট দেওয়া হবে তখন ইন প্রোডাক্টের লুক চলে আসে। সো এখানে ভেরি ফাস্টার প্রসেস, 1 ঘন্টার মধ্যে একটা ডিজাইন পাওয়া যায়। সো এটা নতুন নতুন অ্যাডপশন এট লেজার, এটার মাধ্যমে ডিজাইনারের সাথে ডেভেলপারের ডিরেক্টলি কানেক্টিভিটি, মানে সে ডিজাইন করে কাস্টমারের কাছে দিয়ে দিতে পারবে যে দিস প্রোডাক্ট লুকস লাইক দিস, নাও ইউ সে হোয়াট উইল ডু। সো এখানে মানে লেজার হচ্ছে একটা কমপ্লিটলি প্রোডাকশন স্পিড আপ। আমরা সবসময় স্পিড নিয়ে কথা বলি, ইনোভেশন নিয়ে কথা বলি। সো ফ্যাব্রিক যখন লেজার ফ্রেন্ডলি হবে আমরা এটা লেজারেই চলে যাওয়ার জন্য প্রেফার করি, বিকজ এখানে হিউম্যান এফোর্ট অনেক কম লাগে। মানে কত ঘষা মাজা, হুইস্কার করো, ব্রাশ করো, ফ্যাব্রিক প্রবলেম হয়। সো লেজার করলে আমার একদম ইজি হয়ে যায়। সো জাস্ট অটোমেশন। লেজার ডিজাইনটা কি বায়ারই দিয়ে দিবে, মানে সফট কপি বা যেটা হয়তো কোনো ফাইল, হ্যাঁ, এটা মানে কিভাবে ট্রান্সফার করবে? এটা ট্রান্সফার করবে হচ্ছে আমার যখন একটা যখন ডেভেলপমেন্ট আসে তখন সফটওয়্যারের মধ্যেই এটা কানেক্টিভিটি একটা ইন্টারনাল কোডের মাধ্যমে ফ্রম কাস্টমার টু ডেভেলপারের মধ্যে একটা ইন্টারনাল যোগাযোগ থাকে যে আমার এই প্রোডাক্টে এই ডিজাইন লাগবে, তখন ওরা অটোমেটিক্যালি যখন মেশিনে ঢুকবে তখন ওখান থেকেও ডিজাইন করা যায়। ওখানে অ্যাডোবে ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন ক্রিয়েট করা যায়। অনেকটা ডিজাইনিং, জাস্ট এটা ডিজাইনিং, মানে এটা মেশিনের মধ্যেও করা যায় এবং এটার মাধ্যমে অনলাইনে সরাসরি ডিজাইনার সাথে যোগাযোগ হবে। আচ্ছা, ওকে, ভেরি ইন্টারেস্টিং। সো নেক্সট উইল মুভ slide not moving. Okay, now potassium permanganate spray, still we are at dry process. Potassium permanganate spray very much common application at denim processing. এখানে ছবির মাধ্যমে আমরা দেখাচ্ছি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেটা মিডলে একটা পার্পল কালার পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অনেকটা এরকম একটা গার্মেন্টের রিকোয়ার্ড এরিয়ায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাপ্লাই করার পরে অনেকটা এটা পার্পল কালারই দেখা যায়, আনটিল এন্ড আনলেস এটা আমরা শুকানো না, যতক্ষণ আমরা শুকাচ্ছি বা এটাকে নিউট্রাল করতে হয়, যতক্ষণ আমরা এটা নিউট্রাল করছি ততক্ষণ আমরা বুঝতে পারি না যে এখানে কি পরিমাণ আমার ইফেক্ট আসছে। তারপরেও আমার কিছু কন্ট্রোলেবল ফ্যাক্ট আছে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট স্প্রে করার। এখানে একটা গান লাগবে, গানের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন স্প্রে করা লাগবে। জাস্ট ছবির মধ্যে যেভাবে দেখানো হচ্ছে গার্মেন্টকে হ্যাঙ্গিং করা হয়, বেলুনে ফুলানো হয়, পিছনে ওয়াটার স্প্রে হয়, তারপরে গান ডিস্টেন্স ফ্রম গার্মেন্ট, ডিস্টেন্সটা যত কম হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট স্প্রে করলে, কম ডিস্টেন্স করলে ওখানে কি হবে মানে ইন্টেন্সিটিটা বেশি দেখা যাবে।
মানে আমি একই ইন্টেন্সিটি যদি একটা লো ডিস্টেন্সে করি আর একটা যদি বিগ ডিস্টেন্সে করি, বিগ ডিস্টেন্সের আমার ইফেক্টটা স্মুথ আসবে। আমি যদি কাছাকাছি ডিস্টেন্সে সেম ইন্টেন্সিটি যদি স্প্রে করি, ওখানে আমার একটু বেশি আসবে ইফেক্টটা। সো এটা সূক্ষ্ম পয়েন্ট, কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট যারা আমরা ওয়াশে কাজ করি তাদের জন্য। তারপর কেমিক্যাল কনসেন্ট্রেশন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে সলিউশন দিয়ে আমরা স্প্রে করব, এই সলিউশনের কনসেন্ট্রেশন সেট আপ করতে হয় ট্রায়াল এন্ড এরর বেসিসে। কনসেন্ট্রেশন আমার একটা কন্ট্রোলেবল ফ্যাক্ট। যেমন আমি 5 গ্রাম পার লিটার দিয়ে করলে একরকম, 2 গ্রাম পার লিটার দিয়ে করলে। তারপর এয়ার প্রেশার, আমি যে গানটা দিয়ে স্প্রে করব, স্প্রে করার সময় অনেকটা গার্ডেনিং, ওয়াটার গার্ডেনিং এর মতো। আমি যদি মানে পানি দেই ফুলের টবে, আমি যদি বেশি জোরে দেই তাহলে কি হবে, গাছের চারা উপড়ে যাবে, ফোর্স বেশি। আবার আমি যদি বেশি কম স্পিডে পানি দেই ফুলের টবে চারায়, তখন এটা অনেক সময় লাগবে বা আমার রিকোয়ার্ড জিনিস আমি করে স্যাটিসফাইড হব না। অনেকটা বিষয়টা এরকম যে আমার স্প্রের প্রেসার, ডিস্টেন্স ফ্রম গার্মেন্ট টু গান নজল এবং কেমিক্যাল কনসেন্ট্রেশন। তারপর এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অ্যাক্টিভেশনের জন্য বুস্টার ইউজ করা হয়। লাস্ট ইজ এনভায়রনমেন্ট, হেলথ এন্ড সেফটি। এই এরিয়াটা ভেরি রিস্কি এরিয়া ওয়াশিং এর। সো এখানে প্রপার সেফটি গগলস, হ্যান্ড গ্লোভস, মাস্ক ম্যান্ডেটরি। ফর এয়ার সার্কুলেশন ভেরি মাচ ম্যান্ডেটরি। এখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট কোন কোন প্লেসে হতে পারে, এটা অ্যাজ পার স্যাম্পল রিকোয়ারমেন্ট, ওকে, মুভিং অন। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ডিফিকাল্টি যদি বলি, এটা এনভায়রনমেন্ট, হেলথ এন্ড সেফটি আছে, বাট ইউজার ফ্রেন্ডলি। বাট মার্কেটে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অনেক ধরনের অল্টারনেটিভ কেমিক্যালস বাজারে আসছে। সো এই ধরনের কিছু কেমিক্যালস নিয়ে আমরা একটা ট্রায়াল করছিলাম, যেখানে কেমিক্যাল টাইপ 1 এন্ড কেমিক্যাল টাইপ 2। জাস্ট পিকচারে এটা সামারি হচ্ছে, এটার ডিফারেন্ট কেমিক্যাল ডিফারেন্ট অ্যাঙ্গেলে অ্যাপ্লিকেশন করে ডিফারেন্ট ভাবে এটা লুক হয়। সো আমি কোন কেমিক্যালটা পিক করব, এটার সাথে মার্কেটিং জড়িত, আমার প্রোডাক্টের প্রাইস জড়িত, আমার প্রোডাক্টের লুক জড়িত। আমার স্ট্যান্ডার্ড দেওয়া হয়েছে একটা, আমি যদি এটাকে রেগুলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট স্প্রে করি আর এটাকে যদি অল্টারনেটিভ দিয়ে করি, দেন আমার যে লুকের ডিফারেন্স আসবে সেটা আমার মার্কেটিং এর মাধ্যমে যদি আমি কাস্টমারকে আমি যদি কনভিন্স করতে পারি কস্ট আপচার্জ সহ, দেন আমি ওটাই নিব। বাট কাস্টমার যতক্ষণ না কনভিন্স হচ্ছে আমি ওটা ইউজ করতে পারবো না। সো দ্য মেসেজ ইজ লাইক দিস। মুভিং অন। স্পেশাল ইফেক্ট, এখানে ব্লিচ স্প্রে আছে প্রথম ছবিতে, সেম ওয়েতে ব্লিচ স্প্রে করা হয় গার্মেন্টে। তারপর হুইস্কার যেখানে করা হয় তার উপর অনেক সময় পিগমেন্ট স্প্রে করা হয় থাকে। পিগমেন্ট স্প্রে করলে আমার এটাকে পিগমেন্ট স্প্রে করার পরে আমার অবশ্যই ওভেনে কিউরিং করে নিতে হয়, আদারওয়াইজ এটা ফিক্স হবে না। কিউরিং করার পরে ফাইনালি আমার মেশিনে গিয়ে একটা ওয়াশ দিতে হবে। সো এটা মানে অ্যাজ পার কাস্টমার ডিমান্ড। গ্রাইন্ডিং এন্ড ডিস্ট্রাকশন, গ্রাইন্ডিং টুলস এর মাধ্যমে বিভিন্ন প্লেসমেন্টে সফট গ্রাইন্ডিং আছে, আবার হেভি ড্যামেজ। এটা হেভি ড্যামেজের কনসেপ্ট হচ্ছে আমার ওয়ার্পের সুতাটাকে টোটালি আউট করে দেওয়া, ওয়েভটাকে ভিজিবল করা, ওয়েভটা সাদা সুতাটাকে। সো এটা মিড অফ দ্য ওয়াশ প্রসেসে করা হয়। মানে আমি ফার্স্ট এনজাইম ব্লিচ করলাম, তারপর গার্মেন্টটাকে শুকালাম, পিপি স্প্রে যখন করব তখন আমি এটা করবো। কারণ এটা একদম প্রথমে করতে ছিঁড়ে যাবে, আর একদম লাস্টে করলে এখানে একটা ব্লু কাঁচা ব্লু কাস্ট চলে আসে ডিস্ট্রাকশন এরিয়া। এখানে আমি একটু ফারুক ভাইয়ের সাথে অ্যাড করব, এই যে গ্রাইন্ডিং ডিস্ট্রাকশন, এখানে হচ্ছে যদি আমাদের কোনো প্রোডাক্টে এই টাইপের অ্যাপ্লিকেশন থাকে, আমাদের প্রাইমারিলি আন্ডারস্ট্যান্ডিং থাকে যে এই ব্র্যান্ডের টেস্ট ওয়াইজ তারা এই প্রোডাক্টটার এই ফ্যাব্রিক দিয়ে তারা হয়তো গ্রাইন্ডিং বা ডিস্ট্রাকশন করবে। সব ফ্যাব্রিক কিন্তু এখানে যেরকম লুক দিচ্ছে সেরকম লুক দিবে না। কিছু কিছু ফ্যাব্রিক থাকে যেটা হয়তো একদম ছিঁড়ে যাবে, কিছু কিছু ক্ষেত্রে ওয়েভটা অনেক বেশি হেভি হয়ে যাবে, ফাজি হয়ে যাবে। সো ডিফারেন্ট ওই সব ক্ষেত্রে আগে থেকে ওই জিনিসগুলো যদি আমরা প্রোঅ্যাক্টিভলি চিন্তা করতে পারি, তাহলে কিন্তু আমরা শুরু থেকেই হচ্ছে আমাদের ব্র্যান্ডের এক্সপেকটেশনটাকে ওই অনুযায়ী সেট করে ওই ওয়েতে আমরা আগাতে পারবো। Exactly. Thank you, Mumit. Okay, now moving on to wash machinery idea. কারণ এতক্ষণ আমরা যেটা করলাম সেটা হচ্ছে এখানে আরো অনেক ড্রাই প্রসেস আছে, আমি সবগুলো হয়তো কভার করতে পারিনি, আরো অনেক ধরনের ড্রাই প্রসেস আছে। বাট এখন ওয়াশ মেশিনারিতে যদি আসি, আমার ড্রাই প্রসেস হয়ে গেল একটা গার্মেন্টে। ড্রাই প্রসেস হওয়ার পর একটা মেশিনে আসবে, ব্যাচ প্রিপারেশন হবে। ব্যাচ প্রিপারেশন করতে আমার শেড ওয়াইজ সেগ্রিগেশন করা লাগবে গার্মেন্ট গুলো, কারণ ফ্যাব্রিক আমার বিভিন্ন ধরনের শেড।
সো সব শেড যদি আমি মিক্স করে ওয়াশ করি তাহলে তো হবে না। সো শেড সেগ্রিগেট করে আমার মেশিনে ইনপুট করা লাগবে। মেশিন আমার দুই ধরনের জেনারেলি, একটা ফ্রন্ট লোডার আর একটা হলো জাস্ট বেলি মেশিন, যেটা টপ লোডার। সো বেলি মেশিনটার অনেক পুরাতন মডেল মেশিন, এখন সেমি অটোমেটিক, বাট এটাতে ওয়াটার লিকার রেশিও অনেক বেশি হয়, ওয়াটার কনজাম্পশনটা বেশি। চাইনিজ মডেল মেশিন, লো ইনভেস্টমেন্ট, বাট এসিড ওয়াশের জন্য সার্টেনলি এটা ভেরি মাচ ইউজফুল, অ্যান্ড সাম সর্ট অফ শর্ট সাইকেল ওয়াশের জন্য খুব ইউজফুল। আর যেটা ফ্রন্ট লোডিং বা টপ ফ্রন্ট লোডার বা টপ লোডার, ফ্রন্ট লোডার যেগুলো রাইট সাইডের মেশিন দেখাচ্ছি, এগুলো হচ্ছে মোস্ট মডার্ন মেশিন, অটোমেটেড, এগুলো ডিজাইন অটোমেটেড, এগুলো এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে মেশিনে পানি কম লাগে, তারপরে সহজে এব্রেশন, বেলিতে যদি 30 মিনিটে চলে আসে এটাতে আসবে 20 মিনিটে, সো আমার টাইম কমে যাবে, প্রোডাক্টিভিটি বেশি। বেলিতে আমি যদি 100 পিসে একটা লোড করতে পারি, আমার এগুলোতে বিভিন্ন লোড ভেরিয়েশন থাকবে, আমি 300 পিসও ওয়াশ করতে পারবো বেসড অন আর&ডি। মানে সো এখানে মেশিনারি সিলেকশন একটা বড় বিষয় একটা ওয়াশ প্ল্যান্ট। আমি সব ধরনের মেশিন আমার এন্ড ইউজের উপর ভিত্তি করে আমার মেশিনটা সিলেক্ট করতে হয়, এবং আর&ডির সাথে সিনক্রোনাইজেশন করতে হয় বাল্কের। আমি আর&ডি তে করলাম বেলি মেশিনে 1:10 লিটার রেশিওতে, বাট বাল্কে এসে করতেছে 1:5, দ্যাটস নান অফ ইউজ, অথবা ভাইস ভার্সা। আমি যদি একই ভাবে সিনক্রোনাইজ করতে পারি বাল্ক এন্ড আর&ডি, দ্যাট ইজ দ্য বেস্ট টার্গেট অফ এনি ওয়াশিং প্ল্যান্ট অর এনি লন্ড্রি। ওয়াশিং হয়ে যাওয়ার পরে আমার এটা হাইড্রো এক্সট্রাকশন হবে, অর্থাৎ এক্সেস পানিটা আমি বের করে দিব। এটাকে আমরা ওকে, হাইড্রো এক্সট্রাকশন হয়ে যাবে। হাইড্রো এক্সট্রাকশনের কাজ হবে আমি 70% পানিটা বা 80% পানি আউট করে দিব আমার ড্রায়ার এফিসিয়েন্সিটাকে বাড়ানোর জন্য, কারণ আমি হাইড্রো না করে ড্রায়ার করলে আমার ব্যাক স্ট্রেন প্রচুর বাড়বে, টাইম বেশি লাগবে। সো আইডিয়ালি এইভাবে কনসেপ্ট গুলো থেকে আস্তে আস্তে মেশিন ইনোভেশন গুলো হয়েছে। তো আমি পানি কমানো লাগবে, সো আমি হাইড্রো করব। দেন ড্রায়ার, গ্যাস ড্রায়ার আছে, স্টিম ড্রায়ার আছে। সো মোস্টলি স্টিম ড্রায়ার ইউজ করা হয় এখানে ফ্যাব্রিক সিলেকশন ওয়াইজ ভিত্তি করে, গ্যাস ড্রায়ার খুব কম ইউজ করা হয়। ওকে, মুভিং নেক্সট। ওয়েট প্রসেস, এখন আমরা আসবো পানি রিলেটেড যে ওয়াশ প্রসেস গুলা সেগুলাতে। এতক্ষণ আমরা ছিলাম পানি বিহীন অর্থাৎ ড্রাই প্রসেসে। ওয়েট প্রসেস একটা আসলে অনেক ইঞ্জিনিয়ারিং ফ্যাক্ট। এখানে কোনো আসলে রুলস, বেসিক কিছু রুলস আছে, বাট ফলো করলে ভালো, না করলে পুরা হ্যাসেল ওয়াশিং প্ল্যান্ট। এখন রুলস গুলা কি? রুলস গুলা হচ্ছে আমার প্রত্যেকটা, যেমন একটা রিনজ ওয়াশ মানে কি, এটা ডেনিম রিনজ ওয়াশ হচ্ছে জাস্ট এটার মিলে যে সাইজিং ম্যাটেরিয়ালটা ইউজ করছে ওটাকে রিমুভ করে দেওয়া, অর্থাৎ ডিসাইজ করা। ডিসাইজটা বিভিন্ন ভাবে হতে পারে, ডিটারজেন্ট দিয়ে হতে পারে, হাই অ্যালকালি সোডা দিয়ে হতে পারে, অ্যান্টিব্যাকটেরিন, শুধু অ্যান্টিব্যাকটেরিন দিয়ে অনেক সময় হতে পারে, তারপরে আমার অ্যামাইলেজ এনজাইম দিয়ে হতে পারে। সো ডিপেন্ড অন আর&ডি যেভাবে ডেভেলপ করে দিয়েছে আমাকে রেসিপিটা, সেভাবে আমি বাল্কে কন্টিনিউ করব। দেন আমার এনজাইম ব্লিচ। এনজাইমে যদি আমি আসি, এনজাইমের মেইন টার্গেট হচ্ছে আমার ওয়াশ অ্যাব্রেডেড লুক আনা। এখানে এনজাইম, বিভিন্ন ধরনের এনজাইম আছে, নিউট্রাল সেলুলেজ আছে, অ্যাসিড সেলুলেজ আছে, নিউট্রাল সেলুলেজ এন্ড অ্যাসিড সেলুলেজ। আমি কোনটা ইউজ করব? আমার বেসিক্যালি যেটা আর&ডি তে সিলেক্ট করা হচ্ছে সেটা। এখন আর&ডি কোন বেজে সিলেক্ট করবে? আর&ডি সিলেক্ট করবে তার রিসার্চ লাইব্রেরি আছে, আমি কোন এনজাইম দিলে আমার টিয়ার ফল করবে না, কোন এনজাইম দিলে আমার শেড অ্যাচিভ হয়েছে, কোন এনজাইম দিলে আমার এটা প্রোডাক্টের লুক ঠিক থাকতেছে, সেম ওই রেসিপিটা এখানে বাল্কে ট্রান্সফর্ম হবে। দেন ব্লিচে আমার অক্সিডাইজিং এজেন্ট মোস্টলি ক্লোরিন ব্লিচ আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে। ক্লোরিনের মধ্যে আবার টু টাইপস, একটা আছে 35% ক্লোরিন, আরেকটা আছে 65% ক্লোরিন। 35% ক্লোরিনটাকে আমরা মার্কেটে সবাই বলি ক্যাসিয়া ব্লিচ, আর 65%টাকে বলি জাপানি ব্লিচ। সো এগুলো প্রত্যেক স্টেজে কিন্তু শেড চেঞ্জ হচ্ছে আমার। দেন যদি ফ্যাব্রিকটা 100% ব্ল্যাক হয়, সালফার ব্লিচিং এজেন্ট ইউজ করা হয় সেখানে, সেটা নট পারক্সাইড অর নট ক্লোরিন, সেটা আমার হচ্ছে হাই অ্যালকালি মিডিয়ামে উইথ কাস্টিক প্লাস পারক্সাইড, দেন পটাশিয়াম ব্লিচ, ডিপেন্ডস অন রিকোয়ার্ড শেড। দেন টিন্ট, ফিক্সিং, ফিনিশিং, অ্যাসিড ওয়াশ, গার্মেন্ট ডাই, এগুলো বেসিক প্রসিডিউর। অ্যাসিড ওয়াশটা একটু কমপ্লেক্স। অ্যাসিড ওয়াশের আমার র মেটেরিয়াল হচ্ছে, আমার গার্মেন্ট আছে, হয়তো একটা নির্দিষ্ট বেজ ওয়াশ করার পরে আমি গার্মেন্টটাকে শুকায় ফেলবো। শুকানোর পরে স্টোন ইউজ হতে পারে, অথবা টাওয়েল ইউজ হতে পারে, অথবা আমার ফোম ইউজ হতে পারে, অথবা আমার বড় স্টোন ইউজ হতে পারে, স্টোনের মধ্যে আবার ছোট স্টোন ইউজ হতে পারে, ডিপেন্ডস অন
রিকোয়ার্ড লুক। এখানে যদি আমি দেখি টপ প্যান্ট, এটার মধ্যে খুব সফট ইফেক্ট, সো এই সফট ইফেক্ট আমি তাওয়েল দিয়ে করবো। তারপর আরেকটা নিচে যেটা প্যান্ট, এই প্যান্টটার মধ্যে একটা অ্যাগ্রেসিভ ইফেক্ট, সো এই অ্যাগ্রেসিভ ইফেক্ট আনতে আমি স্টোন ইউজ করবো। জ্যাকেট, যেটা জ্যাকেটের মধ্যে একটু সফট ইফেক্ট, সো এখানে আমি তাওয়েল ইউজ করবো। মানে জাস্ট সি দ্য সারফেস অফ দ্য ম্যাটেরিয়াল, তাওয়েলের সারফেস আর স্টোনের সারফেস, এইগুলা পটাশিয়ামে ভিজিয়ে রাখার পরে অ্যাবজর্ব করে কি, সারফেস অ্যাবজর্ব করে হলো এই পটাশ কি। তাহলে সারফেস অ্যাবজর্ব করার পরে গার্মেন্টের মধ্যে যখন স্টোন অথবা তাওয়েল পুট করা হয়, ওই যে অ্যাকিউমুলেটেড সারফেস যে পরিমাণ পটাশিয়াম রিসিভ করছে, ওটাই কিন্তু গার্মেন্টে এসে অ্যাব্রেশন করবে যখন রান হবে তখন। এই অ্যাব্রেশন করার ফলে লোকালি এগুলো ডিসচার্জ হবে এরিয়াগুলো। দেন আমি যখন নিউট্রাল করব তখন আমি ইফেক্টটা ফুটে উঠবে। এখানে পানির ইউজ কম, অনলি উইথ ওয়েট স্টোন অর অনলি উইথ ওয়েট টাওয়েল এই প্রসেসটা হয়। সো এই প্রসেসটা একটু কমপ্লেক্স। এই প্রসেসটা করার সময় আমার কাস্টমারকে অবশ্যই বলে দিতে হবে যেটা ইউনিক পিস, ইউনিক হ্যাংটেগ ইউজ করতে হবে আমার বাল্কে, মানে প্রত্যেকটা প্রোডাক্ট ইউনিক হবে আমার। সো মুভিং নেক্সট, এখানে ওয়াশ একটা ক্রোনোলজিক্যাল অর্ডারে দেখানো হয়েছে যে আমার একটা আনওয়াশ প্যান্ট কোন স্টেজে শেড কিভাবে লস করতেছে। আনওয়াশ ভেরি রিজিড, জাস্ট আফটার সুইং ডিসাইজ করলাম ফ্রম লেফট টু রাইট আই এম টকিং। আনওয়াশের পরে যখন ডিসাইজ করলাম, কালারটা একটু লুজ করলো, কিন্তু মেইন কাজ হলো স্টার্চ রিমুভ হয়ে গেছে এবং একটু সফটনেস বাড়ছে, সারফেসটা একটু আগের থেকে স্মুথ হয়েছে। দেন এনজাইমে চলে গেলাম, থার্ড ফ্রম লেফট টু রাইট, থার্ড ওয়ান, কালার আরেকটু লুজ করলো এনজাইমে এবং সারফেসটা আরেকটু ক্লিন হলো, অ্যাব্রেশন চলে আসলো। এনজাইম করার পরে যখন আমি আরেকটা স্টোন দিয়ে করলাম, তখন স্টোনিং করার সময় কালার আরো বেশি কাটছে। দেন আমি ব্লিচ করলে কালার আরো কাটবে। ব্লিচের পরে পিপি স্প্রে করলাম, ফ্রম সেকেন্ড লাস্ট ওয়ান পিপি স্প্রে ব্রাউন কালার, দেন লাস্ট ওয়ান পিপি নিউট্রাল। সো এটা বেসিক প্রসেসের ক্রোনোলজিক্যাল অর্ডার, মানে স্টেপ বাই স্টেপ কালার চেঞ্জ হচ্ছে। এটা দেখানোর মূল উদ্দেশ্য হলো আমি যখন আর&ডি করি তখন আর&ডি তে আমার এই যে রেফারেন্স গুলো রেখে দিতে হয়। যেমন আমি একটা যখন স্যাম্পল ডেভেলপ করব, আমার স্টেপ বাই স্টেপ কি চেঞ্জ হচ্ছে। যেমন আমার সব এনজাইম, সব ব্লিচ, সব ডিসাইজিং কেমিক্যাল সমানভাবে রিয়েক্ট করে না, বা এটা বলা সম্ভব না যে আমি কাস্টিক দিয়ে ডিসাইজ করলে কি হবে, অ্যান্টিব্যাক দিয়ে ডিসাইজ করলে কি হবে, সোডিয়াম দিয়ে আমি অ্যামাইলেজ দিয়ে রিসাইজ করলে কালার কি হবে, এটা আমি কিন্তু জানি না আগে থেকে। সো আমি ইন্টারমিডিয়েট যে রেফারেন্স আমার সে একটা প্রসেসে সবগুলোই আছে, ডিসাইজ টু এনজাইম ব্লিচ টু পিপি নিউট্রাল। আমি আর&ডি তে অবশ্যই করব যেটা, প্রত্যেকটা স্টেপ থেকে ছোট করে কেটে কেটে আমি রেখে দিব ডেভেলপ করার সময়, কারণ এটাই আমাকে হেল্প করবে বাল্কে রেসিপিটা ট্রান্সফর্ম করার জন্য, যে এই স্টেজের রেফারেন্সেই। সো এটা আমার বাল্কে খুব হেল্প করে, মানে প্রসেস কন্ট্রোলিং এর জন্য। সেম ফর ড্রাই প্রসেস, পটাশিয়াম কনসেন্ট্রেশন কত, হুইস্কার প্যাটার্ন নাম্বার কত, পিপি স্প্রের নাম্বার কত, মানে এভরিথিং। দেন নেক্সট স্লাইড, আমরা জানি যে এনজাইম বা এনজাইম স্টোন করলে ফ্যাব্রিকের টিয়ার ফল করে। সো ফ্যাব্রিকের টিয়ার ফল করার একটা কার্ভ দেওয়া হয়েছে এখানে। 100% কটন ফ্যাব্রিক নিয়ে যখন আমরা একটা শুরু করি, যেটার ওয়ার্প এবং ওয়েফট সুতার 38 নিউটন 31 নিউটন। সো এনজাইমের 20 মিনিট, 40 মিনিট আর 60 মিনিট, আর এনজাইম স্টোন সেম 40-60। এনজাইম স্টোন ফার্স্ট আপার কার্ভটা হলো এনজাইম স্টোনের কার্ভ, আর লোয়ারটা এনজাইমের কার্ভ। সো স্টোন ইউজ করলে গ্র্যাজুয়ালি টিয়ারটা একটু ডাউনওয়ার্ড ফলিং ভার্সেস এনজাইম। প্রথম কথা হলো আমার এনজাইম ইউজ করলে টাইম বাড়বে, টিয়ার ফল করবে। তাহলে কতক্ষণ করলে আমার টিয়ার সাস্টেইন করে, এটা আর&ডি এটা ডেভেলপ করে ফেলবে। মুমিত যেভাবে বলেছে যে ফ্যাব্রিক ম্যাপিং এর সময়, যে আমার এই ফ্যাব্রিকটা 60 মিনিটের বেশি এনজাইম বা এনজাইম স্টোন 40 মিনিটের বেশি কোনোভাবেই যাওয়া যাবে না। এটা হলো এখানে মাস্টার থিওরি। জাস্ট মুভিং নেক্সট, সেম ফর ব্লিচ। এটা জাস্ট আইডিয়া দেওয়ার জন্য, আমার যে ব্লিচিং এজেন্ট আছে, ব্লিচিং এজেন্ট গুলা ফ্যাব্রিকের স্ট্রেংথকে কিভাবে ফল করতেছে। সেম ফ্যাব্রিককে আমরা ব্লিচ করে দেখছিলাম যে ফ্রম র টু ডিসাইজ টু এনজাইম টু ক্লোরিন ব্লিচ টু ডিফারেন্ট টাইপস অফ ব্লিচ। আমরা দেখেছি যে শুধুমাত্র ক্লোরিন ব্লিচ দিয়ে যদি আমরা একটা রিকোয়ার্ড শেড অ্যাচিভ করতে চাই, এটা খুব বেশি পরিমাণে স্ট্রেংথ লস করে, যেটা মাঝামাঝি দেখাচ্ছে ক্লোরিন ব্লিচ। আরেকটা দেখা যাচ্ছে যে
ক্লোরিন ব্লিচের চেয়ে আবার জাপানি ব্লিচ যেটা বলি, দুইটাই ক্লোরিন ব্লিচ, 65% যেটা ব্লিচ ওটার মধ্যে স্ট্রেংথ আরো বেশি ফল করে। সো জাস্ট R&D সেট করে দেয় যে আমি কোনটা ইউজ করব, কতক্ষণ ইউজ করব, কোন লেভেল পর্যন্ত আমি যাব, এই ডিরেকশনটা R&D থেকে সেট হয়ে আসে। বাট জেনারেল থিওরি হলো ব্লিচ করলেও আমার স্ট্রেংথ ফল করে, বাট কতটুকু ফল করে ইট হ্যাজ টু বি প্রি ডিটারমাইন্ড এট R&D। কল আউট আমরা সবসময় বলি যে একটা কল আউট দিব ডেভেলপমেন্টে, কল আউট না দিলে কি হবে, কল আউট না দিলে বালকে মারামারি হবে, শেড অ্যাচিভ করবে না। কল আউট যেমন এই প্রোডাক্টের ডিস্ট্রাকশন এত বেশি, মানে ডিস্ট্রাকশন অপারেশন, এই প্রোডাক্টের প্রোডাক্টিভিটি 30% লেস দেন রেগুলার প্রোডাক্ট। সো এটা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, প্ল্যানিং ডিপার্টমেন্ট সবার কাছে মেসেজ দিয়ে দিতে হবে যে ভাই এটা যে তোমরা অর্ডার নিচ্ছ 30,000 পিস শিপমেন্ট এক সপ্তাহে, আমি তো এটা দিতে পারবো না, আমার তো এটা একদিনেই আমার আউটপুট হবে 100 পিস, আমি এটা লিড টাইম আমার 30 দিন, তুমি 20 দিনে এটা শিপমেন্ট দিতে পারবো না। সো কোঅর্ডিনেট উইথ মার্চেন্ট, কোঅর্ডিনেট উইথ কাস্টমার, কোঅর্ডিনেট উইথ ব্র্যান্ড, লিড টাইম বাড়ায় নেন, অথবা আপনি প্রোডাক্টিভিটি বাড়ান। বেসড অন দ্যাট ওয়ে, টু ওয়ে ইউ হ্যাভ টু থিঙ্ক। আপনার প্রোডাক্টিভিটি বাড়াবেন না আপনি লিড টাইম বাড়াবেন, দ্যাটস আপ টু ইউর মার্চেন্ডাইজিং টিম, বাট কল আউট আপনাকে দিতে হবে বিইং এ টেকনিক্যাল পারসন। দেন মুভিং নেক্সট, এটা আরেকটা কমপ্লেক্স অপারেশন, রাবিং অপারেশন। এটা একটা সার্টেন লেভেল ব্লিচ করার পরে এটা রাবিং অপারেশন ম্যানুয়াল। এটা করা হয় হচ্ছে মাঝখানে যে টুলস গুলো দেখানো হয়েছে, একটা টাওয়েল বা একটা ম্যাশ ফেব্রিক, প্রথমে আমি গার্মেন্টটাকে ড্রাই প্রসেস করার পরে ব্লিচ করলাম, ব্লিচ করে বেস কালারটা পর্যন্ত অ্যাচিভ করলাম। বেস কালার মিন্স যেটা ইন্ডিগো ডেপথ লেভেল, যেটা ব্লু দেখা যাচ্ছে যেগুলো, এর পরেই হবে আমার আসল ম্যানুয়াল অপারেশনের কাজ। এটাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে জাস্ট ডিপিং করতে হয়, ডিপিং করলে কালারটা চেঞ্জ হয়ে এরকম হয়, মানে ওই নেকটা চেঞ্জ হয়ে এরকম হয়। দেন গার্মেন্টটাকে ডামিতে পরাতে হবে, ওই যে ফার্স্ট ওয়াশ করা গার্মেন্ট, দেন এটা হাতে ঘষা মাজার কাজ, মানে ফুললি ম্যানুয়াল অপারেশন। সো এখানে আমার স্যাম্পলে হয়তো 5 জনে 5 পিস করবে, 5 রকম হবে। সো এটা আমার কল আউট দিয়ে দিতে হবে যে এটা ভাই এটা বাল্কে কিন্তু আমার 100 পিস 100 রকম হবে, লাগলে একটা ট্রায়াল ব্যাচ করে নাও, মানে সরি লাগলে একটা ট্রায়াল ব্যাচ করেন যে বিফোর গোয়িং টু বাল্ক, দেন কাস্টমারকে শো করেন 100 পিস 100 রকম নিলে অর্ডার প্লেস করার আগে ইট হ্যাজ টু বি প্রিডিটারমাইন্ড। আদারওয়াইজ আমি প্র্যাকটিক্যাল লাইফে এটা নিয়ে খুব বেশি ঝামেলা ছিলাম, আমি আর মুমিত দুজনেই, মানে আমাদের একটা প্রোডাক্ট এটা, সো বিগ এক্সপেরিয়েন্স। মুভিং নেক্সট। আচ্ছা, ওকে, এখানে আমি আসলে কিছু কথা বলে নিই। বিষয়টা হচ্ছে আমরা যখন ফ্যাব্রিক পার্টে ডিসকাস করছিলাম, সেটা কিন্তু পুরোটাই হচ্ছে একটা গার্মেন্ট ফ্যাক্টরিতে অর্ডার ঢোকার পরে একটা ফ্যাব্রিকের কি কি পার্ট নিয়ে আমরা কাজ করি। ফ্যাব্রিকের প্রসেস গুলো নিয়ে যদি আমরা ডিসকাস করতে যাই, তাহলে বিপ্লব ভাইয়ের সাথে আমার আরো বড় 2-3টা পর্বের সেশন রাখতে হবে, কারণ সেটা আসলে অনেক লং না, প্রসেস। আমাদের ঠিক আছে, সমস্যা নেই। তো আমরা যেটা বলতে চাচ্ছি না, যে অডিয়েন্সটা এনজয় করতেছে, আমার মনে হয় ঠিক আছে। আচ্ছা, তো Carry on, আমরা সমস্যা যখন দেখি যে গার্মেন্ট ফ্যাক্টরিতে যখন আমরা ফ্যাব্রিক ইনহাউস হয়, তারপরে আমাদের কি কি প্রসেস হয়ে থাকে। আচ্ছা, আমরা আগেই এই জিনিসটা নিয়ে আমরা কথা বলেছি শুরুতেই, যে আমাদের ডেনিম ফ্যাব্রিকের ক্ষেত্রে ফ্যাব্রিকের যে কালার অ্যাবজর্পশন বা এখানে যে শেড লেভেল, এটা মেনটেন করাটা, একটা সার্টেন লেভেলের ইউনিফর্মিটি দেওয়াটা খুবই ডিফিকাল্ট। ডেনিম ফ্যাব্রিকের ক্ষেত্রে ইউনিফর্ম শেড পাওয়া ইজ কোয়াইট ইম্পসিবল। 100% ইউনিফর্ম শেড যদি বলে কেউ যে আমার 100% ফ্যাব্রিক প্রোডাকশনে সেম শেড মেনটেন করবে, দ্যাট ইজ নট পসিবল। কারণ একটা ডেনিম ফ্যাব্রিকের শেড ময়শ্চারের মতো একটা সিগনিফিকেন্ট জিনিস, মানে হচ্ছে একই ফ্যাক্টরিতে একই মেশিনে একই কেমিক্যাল দিয়ে একই রেসিপিতে মেশিন যে চলছে, ডেনিম ইয়ার্নটা ডাই হচ্ছে, সেটা হয়তো বর্ষাকালে একরকম শেড দিবে, শীতকালে একরকম শেড দিবে, এন্ড দিস ইজ এ রিয়ালিটি। সো আমরা দেখতে পাচ্ছি যে ডেনিম ফ্যাব্রিকে, তাইলে যখন আমরা ডেনিম ফ্যাব্রিক নিয়ে কাজ করব, সবার মাথায় থাকতে হবে ইট ইজ আ ভেরি কমপ্লেক্স প্রসেস। সো এখানে আমার একটা শেড রেঞ্জ আসবে, আমরা যে বাল্ক ফ্যাব্রিকটা রিসিভ করব সেটা ডার্ক টু লাইট একটা শেড রেঞ্জ থাকে। অফকোর্স শেড গ্রুপ ওয়াইজ সেগ্রিগেট করে দেওয়ার একটা ব্যাপার থাকে। তো যখন মিল থেকে ফ্যাব্রিকটা রিসিভ করা হয়, কোনো ভেন্ডর বা কোনো কাটার রিসিভ করবে, অফকোর্স তার শেড ব্ল্যাঙ্কেট করে দেখতে হবে যে সমস্ত রোল থেকে সে যদি হেড এন্ড থেকে কিছু কিছু করে কাপড় কেটে একটা ব্ল্যাঙ্কেট বানিয়ে নেয়, অনেক সময় সেটা ফ্যাব্রিক মিল থেকে দেয়, অনেক সময় ভেন্ডর নিজে বানিয়ে নেয়।
এই ব্ল্যাঙ্কেটটা বানিয়ে সে ওয়াশ করে দেখবে যে ইফেক্টটা কিভাবে করে আসছে, সেটা কি অনেক বেশি গ্যাপ নাকি অনেক কাছাকাছি, তখন সে সেই অনুযায়ী রেসিপিটাকে অ্যাডজাস্ট করবে। এই শেড ব্ল্যাঙ্কেটের পাশাপাশি শ্রিঙ্কেজ অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার থেকেই যায়, যে যখন আমরা একটা র ফ্যাব্রিককে ওয়েট প্রসেসের মধ্যে দিয়ে নিচ্ছি, দ্যাট ফ্যাব্রিক উইল শ্রিঙ্ক, এটা একটা সার্টেন লেভেলে শ্রিঙ্ক করবে। এই শ্রিঙ্কেজের পার্সেন্টেজটা ডিপেন্ড করে সেই ফ্যাব্রিকের কনস্ট্রাকশন, সেই ফ্যাব্রিকের ইলাস্টিসিটি, এরকম অনেকগুলো প্যারামিটারের উপরে। তো সেই শ্রিঙ্কেজটা যাতে অ্যাডজাস্ট শুরুতেই কিভাবে করে করতে হবে, যে সিমিলার শ্রিঙ্কেজের রোল গুলো থেকে কেটে ওই অনুযায়ী প্যাটার্ন অ্যাডজাস্ট করে, এগুলো খেয়াল রাখতে হবে। অ্যান্ড শ্রিঙ্কেজ এবং শেডের উপর বেসিস করে আমাদের গ্রুপিং করতে হবে। লেটস জাস্ট সে যে আমার ডার্ক ওয়াশের একটা টার্গেটের জন্য আমার ফ্যাব্রিক ইন হাউস হলো, আমাদের দেখা যায় রেগুলার কেসে যেটা হয় সেম ফ্যাব্রিক দিয়ে মাল্টিপল ওয়াশেস থাকে। তো ইট ইজ আপ টু দ্য কাটার যাতে তারা শুরু থেকেই ডার্ক ওয়াশের জন্য ফ্যাব্রিক গুলো আলাদা করে ফেলে, মিড ওয়াশের জন্য আলাদা, লাইট ওয়াশের জন্য আলাদা, বা কোনো ক্ষেত্রে যদি তার শুধুমাত্র একটা ওয়াশ টার্গেট থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ যে ফ্যাব্রিক মিলের সাথে আফটার ওয়াশ টার্গেটটা শেয়ার করা। তাহলে ফ্যাব্রিক মিল সেই অনুযায়ী তাদের প্রোডাক্টে ফিনিশিং এ বা ডাইং এ কোথাও কিছু রকমের রেসিপিটা প্রসেসটাকে টুইক করে এই জিনিসটা আসলে বোথ পার্টির জন্য বেনিফিশিয়াল হয়। অ্যান্ড অ্যালোকেশনের পার্টটা হচ্ছে আমাদের ডেনিম ফ্যাব্রিকের ক্ষেত্রে কিন্তু অ্যালোকেশনটা মনে করেন রোল নাম্বার ওয়াইজ যে 1 থেকে 20, এখানে 2 থেকে 21 থেকে 30 এভাবে করে আসলে হয় না। অ্যালোকেশনের জন্য আমি যে আগে কথাগুলো বলে আসলাম, শেড ব্ল্যাঙ্কেটে পারফরমেন্স কিরকম ছিল, শ্রিঙ্কেজের ক্ষেত্রে কোন রোলগুলোর ক্ষেত্রে কনসিস্টেন্ট ছিল, কোনগুলোর ক্ষেত্রে কিরকম গ্রুপের মধ্যে ছিল, সেই শ্রিঙ্কেজ এন্ড শেড গ্রুপ ওয়াইজ সেগ্রিগেশনের কাজটা হয়ে থাকে। এন্ড এই কাজটা যতটা সুচারুভাবে সম্পন্ন হবে, আমাদের প্রসেসটা বাল্কে গিয়ে ততটাই হ্যাসেলটা তত কম হবে। আমরা এজন্য চাইছি শুরুতেই যাতে আমরা প্রসেসটাকে একেবারে স্মুথ করে ফেলি, তাহলে পরবর্তীতে সমস্যাগুলো হবে না। ওয়াশিং এর পার্টি মেবি ফারুক ভাই আপনাদের সাথে আরো শেয়ার করবেন। ওকে, ওয়াশিং আমি আগে যেভাবে বলেছিলাম যে আসলে রিস্ক অ্যানালাইসিস মিটিং, এটা যখন আর&ডি যখন করা হয় তখন আমার রিস্ক অ্যানালাইসিস মিটিং মানে একটা প্রোডাক্ট আর&ডি ডেভেলপ করতে গিয়ে কি কি ধরনের প্রবলেম ফেস করেছে সেটা মানে ওখানে নোট রাখি আমরা, যে হ্যাঁ এই প্রোডাক্টটা ডেভেলপ করতে গিয়ে আমার এই প্রবলেম আমরা ফেস করেছি, টিয়ার প্রবলেম ছিল, এটা এভাবে সমাধান করেছি, বা এটা ক্রকিং ইস্যু ছিল, বা ড্রাই রাব ইস্যু ছিল, কোয়ালিটি ইস্যু ছিল, এগুলো আমরা এভাবে সমাধান করে আমরা ফাইনালি স্যাম্পলটা অ্যাপ্রুভ হয়েছে এবং বায়ারকে আমরা এই কল আউট দিয়েছি। সো এই যে মানে এটা এক্সাম্পল জাস্ট, এই যে কয়েকটা ছোট ছোট নোট, এগুলো আর&ডির কাছে অবশ্যই নোট আকারে থাকে। যখন বাল্কের একটা অর্ডার কনফার্ম হয় এবং বাল্কের সাইজ সেটে চলে যায়, বা বাল্কের প্রথম স্যাম্পল হলো সাইজ সেট, শ্রিঙ্কেজ অ্যাডজাস্ট করার জন্য বাল্কের সবগুলো ফ্যাব্রিকের শ্রিঙ্কেজ এবং সবগুলো রোল থেকে একটা স্যাম্পল কেটে একটা স্ট্যান্ডার্ড রেসিপিতে ওয়াশ করার আগেই একটা রিস্ক অ্যানালাইসিস মিটিং আমাদের করে নিতে হয় আর&ডি টু বাল্ক উইথ অল নোটস, যাতে ওনারা সাইজ সেটটা রিওয়াশ করতে না হয় এবং সাইজ সেটটা যাতে আমরা ফার্স্ট শটে যাতে আমরা ওয়াশ করতে পারি। সো রিস্ক অ্যানালাইসিস মিটিংটা আমার বেশি জরুরি। দেন সাইজ সেট মনিটরিং এবং কারেক্টিভ অ্যাকশন প্ল্যান। সাইজ সেট ওয়াশ করার পরে দেন আবার প্রবলেম হতে পারে যে হ্যাঁ সাইজ সেটটা ঠিকভাবে মিলে নাই, বা আমার বাল্কের জন্য আরেকটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আমি আগে যেটা বলেছিলাম যে আমি সাইজ সেট করার সময় আবার ইন্টারমিডিয়েট রেফারেন্স গুলো আবার একটু রিপ্লেনিশ করে নিচ্ছি। আমি ফার্স্ট ইন্টারমিডিয়েট রেফারেন্স বলতে বুঝাচ্ছি ডিসাইজ, এনজাইম, ব্লিচ, হোয়াটএভার রেফারেন্স, এটা একবার আমি রিপ্লেনিশ করতেছি সাইজ সেট করার সময়। সাইজ সেট করার পরে আমি আরেকবার রিশাফল করতেছি, এটা ফর বাল্ক। আমি বুঝতেছি যে আসলে বাল্কে কি আচরণ করতেছে এই ফ্যাব্রিকটা বা এই ওয়াশটা। তখন আমি অ্যালার্ট হয়ে যাব যে আমার শেড ব্যান্ড যখন আসবে, শেড ব্যান্ড মানে হচ্ছে মুমিদ টিম অথবা ফ্যাব্রিকের টিম যখন আমার একটা শেড ব্যান্ড, সরি শেড ব্যান্ড টার্মটা একটু ক্লিয়ার করে নিই। সে আমার 10টা শেড কাটলো, এই 10টা শেড দিয়ে আমি একটা ব্যাচ করব এবং কাস্টমারকে অফার করব যে আমার বাল্কের এই কয়টা ফ্যাব্রিক দিয়ে কয়টা শেড আমার বাল্কে আসবে। ওই ব্যাচটাই হচ্ছে শেড ব্যান্ড। ওই শেড ব্যান্ডটা করার আগে আমার রেসিপি ফিক্স হতে হবে, আমার প্রসেস ফিক্স হতে হবে, কারণ আমি তো রিপ্রসেস তো আর করতে পারবো না। রিপ্রসেস করে শেড ব্যান্ড নিলে তো আমি বাল্কের জন্য এটা রিস্কি। সো যা প্রবলেম সর্ট আউট করার শেড ব্যান্ড করার আগে প্রয়োজনে আমি আরেকবার স্যাম্পল ব্যাচ করতে পারি, কোনো সমস্যা নেই, মানে অ্যাজ পার ফ্যাব্রিক চেঞ্জ। সো শেড ব্যান্ড করার পরে আমি কাস্টমারকে অফার করলাম। শেড ব্যান্ড করার সময় আমি সব বাল্কের রেফারেন্স এখানে আবার রিপ্লেনিশ করে নিই। বা সব বাল্কের রেফারেন্স মানে কি, আমার যদি এটাতে হুইস্কার থাকে হুইস্কার রেফারেন্স, ড্রাই প্রসেস প্যারামিটারস, পিপি ইন্টেন্সিটি, কনসেন্ট্রেশন, কতটুকু ডিস্টেন্স নিয়ে পিপি স্প্রে করা হয়েছে, তারপরে কত ইন্টেন্সিটিতে এটা আমি স্ক্র্যাপিং পেপার দিয়ে স্ক্র্যাপিং করলাম,
কতটুকু কেমিক্যাল দিলাম, রেসিপি জাস্ট। সো এই জিনিসটা ফাইন টিউন করে নেওয়ার লাস্ট স্টেপ হলো শেড ব্যান্ড অ্যাপ্রুভড, দেন উই আর গোয়িং টু বাল্ক। এবং বাল্কে যাওয়ার সময় আমার শেড ওয়াইজ আমি ওয়াশ করবো, ABCD শেড মিক্স করবো না। সো আমার মনে হয় এখানে জাস্ট আমি বেসিক আইডিয়াটা দেওয়ার চেষ্টা করেছি। এখানে ভিতরে আসলে অনেক যদি ফলো না করি অনেক প্রবলেম ক্রিয়েট হয়, আর যদি ক্লোজলি ফলো করি তাহলে লাইফটা একটু ইজি হয়, আর মানে জাস্ট আননেসেসারি হ্যাসেল গুলো কমে যায়। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে ফারুক ভাইয়ের সাথে যদি আমরা কানেক্ট করি, যে আমরা যে কথাগুলো বললাম সেটা আসলে একটা জেস্ট বা একটা সামারি, যে আমাদের কি টাইপের অপারেশন হচ্ছে। আমরা যদি কিছু বেসিক ফলো পার্টগুলো ফলো না করি তাহলে আমাদের অফকোর্স কিছু প্রবলেমস হবে। এন্ড প্রবলেম হলে এটা গ্লোবাল একটা সিনারিও, যে ফিঙ্গার পয়েন্টিং এর একটা পার্ট চলে আসে, ভাই আমি কিছু করি নাই, ওনার দোষ, ভাই ফ্যাব্রিকের সমস্যা, এই ফ্যাব্রিক মিলে নাই, এটা ওয়াশে হবে না, ভাই ওনার এটা ওয়াশে অ্যাডজাস্ট করে নেবে, ফ্যাব্রিক তো এর চেয়ে বেশি ক্লোজ করা যাবে না। বিষয়টা হচ্ছে কি, এই আইডিয়া বা এই কনসেপ্টটা দেখা যায় কি আমাদেরকে আমাদের যে লক্ষ্য সেখান থেকে অনেকটাই দূরে সরিয়ে দেয়। এই টাইপের কনফিউশন, এই টাইপের যে ক্ল্যাশ বা কলিশন গুলো হয়, আলটিমেটলি সেগুলো কারোর জন্যই সুফল বয়ে আনে না। সো আমরা এখানে কিছু পয়েন্ট বলতে চাই, যে অবশ্যই এবং অবশ্যই আমাদের মধ্যে প্রথম যেটা থাকতে হবে সেটা হচ্ছে আমাদের রুট কজ অ্যানালাইসিস বা RCA। এই জিনিসটা অফকোর্স মেনটেন করতে হবে, এবং এটা করতে হবে ইমপার্শিয়ালি। সেটা কোনো পার্টির প্রতি পার্শিয়ালিটি না দেখে আমরা যদি ইমপার্শিয়ালি চিন্তা করি টেকনিক্যালি, যে এই সমস্যাটা মেইন রুট কজ কোথায়, এবং সেখানে কাজ করে সেটা কত ইজিলি আমরা মিটিগেট করতে পারি। অফকোর্স আমাদের প্রোঅ্যাক্টিভ থাকতে হবে। আজকের যুগে যদি কেউ রিঅ্যাক্টিভ থাকে, আজকের এই ফাস্ট পেস এনভায়রনমেন্টে অফকোর্স সে প্রফেশনালি সার্ভাইভ করতে পারবে না। পারসন হ্যাজ টু বি প্রোঅ্যাক্টিভ, যে আমার এই টাইপের প্রবলেম আমি ফেস করতে পারি বিধায় আমি আগে থেকেই কল আউট দেবো। আমার যদি রিন্স ওয়াশ হয়ে থাকে আমি আগে থেকেই মিলের সাথে কাজ করে বলবো যে ভাই আমার এখানে শেডটাকে তুমি যতটুকু কন্ট্রোল করে দিতে পারো তত ভালো। আগে থেকে কাজ করে, আগে থেকে কোরিলেশন করে নেওয়া ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমাদের স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন, কারণ একটা জায়গা হচ্ছে আমরা এত কথা বললাম, এত কিছু চিন্তা করলাম, একটা প্রসেস বানালাম, দিন শেষে সেটা যদি ইমপ্লিমেন্টই না করা হয় এভরিথিং বিকামস মিনিংলেস। সো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা এমন কোন স্ট্র্যাটেজি যাতে না বানাই যেটা ইমপ্লিমেন্ট করা সম্ভব হচ্ছে না, অথবা এমন স্ট্র্যাটেজি না বানাই যেটা ইমপ্লিমেন্ট করলে কোনো লাভ হবে না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যেটা শুরুতেই বলে আসছি, যে ফ্যাব্রিক অ্যান্ড ওয়াশ সিনার্জি ক্রিয়েট করতে হবে। সিনার্জি শব্দটা মেইন অর্থ হচ্ছে আমরা একজন আরেকজনের সাথে যখন ক্লোজলি স্মুথলি অপারেশন হবে তখন দেখা যায় আমাদের দুইজনের টিম ওয়ার্কের মাধ্যমে একটা রেজাল্ট অনেকটা এনহ্যান্স হয়। এই জন্য এটাকে বলে যে একের সাথে এক যোগ করলে দুই না, দুইয়ের চেয়ে বেটার রেজাল্ট পাওয়া যায়। আলটিমেটলি এটাই ছিল আমাদের ক্ষুদ্র প্রয়াস আপনাদেরকে জানানোর, যে এই সিনার্জিটার মাধ্যমে আমরা কিভাবে করে আমাদের লাইফটাকে ইজি করতে পারি, ব্র্যান্ড গুলোকে হ্যাপি করতে পারি, সো দ্যাট আমরা আমাদের বিজনেসে আলটিমেটলি সবাই সাকসেসফুল হতে পারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মুমিত, আসলে ধন্যবাদ। অনেক সুন্দর প্রেজেন্টেশন, সুন্দরভাবে আমাদের অডিয়েন্সকে বোঝানোর জন্য। আসলে সিনার্জির ইম্পর্টেন্স তো বলে শেষ করা যায় না, এবং প্রোঅ্যাক্টিভনেস আসলে সব সেক্টরে এখন রিঅ্যাক্টিভ হয়ে গেছে। আমাদের লাইফটা আমরা আসলে রিঅ্যাক্টিভ বানায় ফেলছি। দেখা গেছে যে প্রোডাকশনে যখন কাজ করি তখন রিঅ্যাক্টিভ, পার্সোনাল লাইফে রিঅ্যাক্টিভ। হ্যাঁ, তো এই সিনার্জিটা কিন্তু তোমার শুধু যে তোমার ডেনিমে তা কিন্তু না। হ্যাঁ, এটা তোমার পার্সোনাল লাইফে, তোমার সোশ্যাল লাইফে, হ্যাঁ, তোমার ফ্যামিলি লাইফে মানে খুবই জরুরি দরকার। হ্যাঁ, তো আমরা চেষ্টা করছি যে সবাই সিনার্জি আসে। তো আমাদের কাছে অনেকগুলো কোশ্চেন আসছে, আমাদের টাইমও আসলে লিমিটেড, আমরা চেষ্টা করবো কভার দেওয়ার। তো আমি ফারুককে দিয়ে শুরু করি। আসলে ফারুক তো আসলে দুই জায়গায় তার জব করার এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, অনেক সময় সে প্রোডাকশনে ছিল, এবং তারপরে এখন ফ্যাব্রিক এবং ওয়াশে একটা ভালো সময় পার করতেছে। তো এই আপনার ব্র্যান্ডের সাথে কাজ করা এবং ফ্যাক্টরির সাথে কাজ করা ডিফারেন্ট কি? মানে আমি যদি ক্যারিয়ার হিসেবে চুজ করি, তো এবং অ্যাজ এ মানে আসলে একটা জব এনজয় না করলে তো আসলে সে সেখান থেকে আউটপুট পাবে না। তো এই ডিফারেন্সটা কি, বেসিক ডিফারেন্সটা কি কাজ করার ক্ষেত্রে তুমি মনে করো?
জি, এক্স্যাক্টলি, এটা খুব ভালো একটা প্রশ্ন। ব্র্যান্ড আসলে কাজই এক একটা কাজের প্রি রিকুইজিট এক এক রকম। মানে এটা এখন বুঝতেছি, বাট এটা যখন 2009-এ যখন জব শুরু করি সোয়েটার ডাইং এসকিউ গ্রুপে, তখন এটা বুঝতাম না। মানে তখন একটা ফ্যাসিনেশন ছিল যে আমি ডাইং এ জব করব, সোয়েটার ডাইং নতুন একটা জিনিস, মানে মার্কেটে একেবারে নিউ, নতুন চ্যালেঞ্জ। 15 দিন ঘুমায় নাই আমার জয়েন করার সময়। মানে আমি কি করতেছি, সবাই নিট ডাইং, মানে সবাই নিট ফ্যাব্রিক ডাইং। সো মানে আমি অ্যান্সারে যদি যাই যে হ্যাঁ, প্রথমে অবশ্যই আমাদের ফ্যাক্টরি দিয়ে শুরু করা উচিত। ফ্যাক্টরিতে না থাকলে আমরা প্রসেস গুলা বুঝতে পারবো না, একেবারে এন্ড টু এন্ড প্রসেস। কিভাবে আমি একটা শেড মিলাই, কিভাবে আমি ব্লিচ সোয়াচ মিলাই, কিভাবে আমি একটা ওয়াশ মিলাই, কিভাবে একটা প্যাটার্ন ডেভেলপ করি, কিভাবে আমি, মানে আমার প্রাইমারি হচ্ছে কেমিক্যাল চিনা, প্রাইমারি হচ্ছে ফ্যাব্রিক চিনা, প্রাইমারি হচ্ছে কোন কেমিক্যালের রিয়াকশন ওয়াইজ কোন শেড কিভাবে চেঞ্জ হয়, বা একটা আইডিয়া নেওয়া। সো এই কাজটা হচ্ছে আমার ফ্যাক্টরিতে না থাকলে আমি এটা বুঝবো না, মানে আমি এটা বুঝতে পারতাম না। সো আমার অ্যাডভাইস হলো প্রথমে এটা ফ্যাক্টরিতেই জব করলে এটা জানা যায়। তখনও কিন্তু কমিউনিকেশন, কাস্টমারের সাথে কমিউনিকেশন, একটা মেসেজ কিভাবে কনভে করতে হবে, একটা ফ্যাক্ট কিভাবে প্রেজেন্ট করতে হবে, এই জিনিসগুলো কিন্তু তখন মাথায় থাকে না। তখন আমার টেকনিক্যাল স্কিলটা আমার বিল্ড আপ করতে হবে একটা সার্টেন লেভেল পরে। আপনি যখন লোয়ার থেকে আপার ক্যাটাগরিতে যাবেন, তখন আমরা টেকনিক্যাল উইথটা কিন্তু আস্তে আস্তে আপনি ইনভলভমেন্ট ওখানে হয়তো কমে আসবে, তখন ওটা আপনি অন্যদের হাতে ছেড়ে দিবেন, তখন আপনি ডিসিশন মেকিং এ চলে আসবেন। আহ, যত আপনি উপরে যাবেন তখন হয়তো আপনি স্ট্র্যাটেজিক ডিসিশনে চলে যাবেন, যে হ্যাঁ আপনি মেশিন প্ল্যানিং এ গেলেন, আপনি মেশিন কোনটা বসাবেন, কোনটা ইরেকশন করবেন, কিভাবে করলে আপনার এনার্জি সেভিং হবে, কিভাবে করলে আপনার ওয়ার্ক সাস্টেইনেবল ওয়েতে ডেভেলপ করা যাবে, কিভাবে করলে আপনার পানি কমবে, আপনার এনার্জি কমবে, আপনার কোম্পানির কস্ট বাঁচবে। সো আপনি ওই লেভেলে যান, আস্তে আস্তে ওই লেভেলে যাওয়া হয়। এভাবে গ্র্যাজুয়ালি ম্যানেজমেন্ট আপনাকে পিক করে ফেলে। যখন আপনার মনে হয় যে আপনার ফ্যাক্টরিতে আপনি শিপমেন্টের প্রেসার এগুলো নিতে পারবেন না, বা টু মাচ এক্সেসিভ প্রেসার, এক একজনের তো আসলে লাইফ লিডিং এক এক রকম। আমি আমার অনেক ফ্রেন্ডকে দেখি ফ্যাক্টরিতে অনেক ভালো আছে। আমি ফ্যাক্টরি ভার্সেস বাইং অফিস অর ট্রেডিং অফিস এভাবে আলাদা করি না আসলে। আমি ফ্যাক্টরি পিপলদের মনে করি ওনারা আমাদের থেকে অনেক বেশি এক্সপার্ট, কারণ দে আর ইন ভেরি মাচ ক্লোজ টাচ উইথ দ্য ইনোভেশন, মেশিন, কেমিক্যালস। একটা নতুন কেমিক্যাল ইনোভেশন হলে এটা আমি আগে জানবো না। আমি জানবো কখন, যদি আমি কেমিক্যাল কোম্পানিকে ডেকে আমি যদি বসি একটা সেমিনার করি, বা আমি যদি কোনো ট্রায়ালে যাই। বাট কেমিক্যাল যে বিক্রি করে বা মার্কেটিং করে, তার কনসেপ্ট থাকে হলো এন্ড ইউজার। সে আমাকে কনভিন্স করার চেষ্টা করবে যে ভাই এটা ইউজ করেন, কিন্তু সে এন্ড ইউজার হলো, তার জন্য এন্ড ইউজার হলো আমার ফ্যাক্টরি। সো আমি শর্ট করে ফেলি যে ফ্যাক্টরি এক্সপেরিয়েন্স দিয়ে শুরু করতে হবে। আর বাইং অফিসে জব করতে গেলে আপনার একটু কমিউনিকেশন স্কিল ভেরি হাই। আপনি একটা জিনিস কিভাবে আপনার কাস্টমারকেও ম্যানেজ করতে হবে, আপনার ভেন্ডরকেও ম্যানেজ করতে হবে। সো আপনাকে একটু উইন উইন সিচুয়েশনে গেম খেলতে হবে এখানে। সো এখানে কমিউনিকেশন স্কিল, আপনার প্রেজেন্টেশন স্কিল, আপনার সো মানে এই বিষয়গুলো বেশি জড়িত। অবশ্যই টেকনিক্যাল স্কিল, কারণ আপনি একটা প্রোডাক্ট দেখে তো বুঝতে হবে এটা কি হবে কি হবে না, ফোর্সই করতে হবে। এমন না যে আপনি টেকনিক্যাল স্কিল ছাড়া এখানে টিকতে পারবেন, কারণ আপনি সব দিক দিয়ে আপনি বাউন্ড, আপনি ফ্যাক্টরির কাছে বাউন্ড, আপনি কাস্টমারের কাছে বাউন্ড। সো ইউ হ্যাভ টু বি অল স্কোয়ার টু ওয়ার্ক ইন লিয়াজো অফিস অর ট্রেডিং, but you have to start with factory, and you have to absorb all the pressures, you have to foresee the things. Just it's up to self. আমি আসলে ফারুক খুব মানে চ্যালেঞ্জ একটা এনভায়রনমেন্টে, যেমন আমরা তো আসলে চেষ্টা করছিলাম ওই সময় সবাই নিট টাইং এ যাব, বাট ও একটা আউট অফ বক্স থিঙ্কিং করছে, এবং এই জন্য উইদিন ভেরি শর্ট টাইম হি ইজ বিকাম সাকসেসফুল। ওয়ান অফ দা, মানে আমাদের ব্যাচের মধ্যে যে একটু ডিফারেন্ট আউট অফ দা বক্স থিঙ্কিং করে আসলে ও অনেকটা সাকসেসফুল হয়েছে। আমার মনে হয় যে এরকম এখন সবারই অনেক সেক্টর কিন্তু আসছে আমাদের, মানে বিভিন্ন জায়গা আছে, আমরা লোক পাই না। হ্যাঁ, আমরা ইন্টারভিউ দিতে গেলে কোয়ালিফাইড লোকের অভাব আমাদের। হ্যাঁ, তো আমার মনে হয়, তো আমি মুমিতের কাছে এই সেম কোশ্চেন একটু ডিফারেন্ট ভাবে ভাববো, যে ও তো আসলে খুব শর্ট টাইমে মানে ও আইবি থেকে এমবিএ করা, এবং সে তার প্রেজেন্টেশন স্কিল আসলে রিয়েলি অ্যাপ্রিসিয়েবল। তো ইয়াং যারা এই সেক্টরে আসতে চাইতেছে, হ্যাঁ, তো তুমি কিভাবে তাদেরকে মানে বলবা যে তারা কিভাবে তাদের ক্যারিয়ার প্ল্যান করতে পারে? এক, তো এর সাথে আমি যে তুমি সিনার্জির ইফেক্টটা যে বললা, তো সিনার্জি আমরা ফ্যাব্রিক এবং ওয়াশিং এর যে সিনার্জি আমরা বলতেছি, তো এটার ইম্পর্টেন্সটা কি হইতে পারে, যে এজ এ বায়ার পয়েন্ট অফ ভিউ এবং এজ এ ফ্যাক্টরি ওনার পয়েন্ট অফ ভিউ, যদি তুমি শর্ট বলো আর কি।
আচ্ছা, তো বিপ্লব ভাইয়ের কোয়েশ্চেন আসলে দুটো কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আমাদের যারা ইয়াংস্টার যারা আছেন, যারা হু আর অ্যাকচুয়ালি থিঙ্কিং যে না আমরা কিভাবে করে ক্যারিয়ারটাকে প্রোগ্রেস করতে পারি, তাদের ক্ষেত্রে বিষয়টা কিরকম হবে। আর সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে সিনার্জি নিয়ে। তো আমি ফার্স্ট কোয়েশ্চেনটাতে আসি। আচ্ছা, বিষয়টা হচ্ছে আজকের এনভায়রনমেন্টে আমি আগে বলছিলাম যে আজকের এনভায়রনমেন্টে যদি কেউ সাকসেসফুল হতে যায়, অফকোর্স সেই পার্সনটার কিছু কি সফট স্কিল থাকতে হবে। তার কমিউনিকেশন খুব স্মুথ হতে হবে। আমি বলবো না যে মানে অ্যাকসেন্ট আসতে হবে, এরকম কোনো ব্যাপার না, বাট একেবারে স্মুথ হতে হবে যেন সে তার যে মনোভাব সেটা প্রপারলি প্রকাশ করতে পারে। এটা হচ্ছে নাম্বার ওয়ান, ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার টু হচ্ছে আমাদের আশেপাশের যে জিনিসগুলো হচ্ছে সেখান থেকে কত তাড়াতাড়ি আমি সিচুয়েশন ওয়াইজ আমি গ্রাস্প করতে পারতেছি নলেজটাকে। কারণ দেখা যায় কি মার্কেটে হচ্ছে যারা ইয়াং থাকে তাদের একটা কমন একটা ইস্যু থাকে যে এক্সপিরিয়েন্স। অফকোর্স এক্সপিরিয়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট আমাদের পাশাপাশি এটাকেও রাখতে হবে যে এইজ অ্যান্ড এক্সপিরিয়েন্স ইটস আ নাম্বার। এটা কিন্তু দিন শেষে একটা সংখ্যা, এটার একটা অনেক বড় ভ্যালু আছে, বাট এটা একটা সংখ্যা। সো আমি সেই এক্সপিরিয়েন্সটাকে কিভাবে করে আমি কত তাড়াতাড়ি ভাবে সেখানকার ভ্যালুটা, সেখানকার নলেজটা, সেখানকার উইজডমটাকে নিজের মধ্যে এনরিচ করতে পারি, সেটা হতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যান্ড পাশাপাশি আমাদের রেগুলার ওয়ার্কের পাশাপাশি যদি কিছু নিজেকে সেলফ ডেভেলপমেন্ট রিলেটেড কিছু কাজ করা যায়, সেটা হতে পারে একটা এমবিএ, একটা হতে পারে, সেটা হতে পারে সাপ্লাই চেইন বা এই রিলেটেড যে কোর্স গুলো আছে সেটা হতে পারে, সেটা হতে পারে আমরা ইদানিং অনলাইনে অজস্র কোর্স আমরা দেখছি, সেগুলো হতে পারে। বাট মোট কথা হচ্ছে অলওয়েজ একটা সেলফ ডেভেলপমেন্টের মধ্যে থাকলে নিজেকে যাতে মার্কেটের এই কম্পিটিটিভ এনভায়রনমেন্টে নিজেকে ইউনিকলি প্রেজেন্ট করা যায়। সো এই জিনিসটা সেই ইউএসপিটাকে ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে সিনার্জি। অ্যাজ বিপ্লব ভাই আপনি শুরুতেই যেটা বলেছিলেন যে সিনার্জিটা আসলে শুধুমাত্র ডেনিম ফ্যাব্রিক বা ডেনিম ওয়াশের মধ্যে সীমাবদ্ধ না, এটা ইম্পর্টেন্ট ফর এভরিওয়্যার অ্যান্ড এভরি, মানে প্রত্যেকটা পার্সপেক্টিভে এটা আমাদের ইম্পর্টেন্স আছে। তো সিনার্জিটা আমরা যদি একটা ব্র্যান্ডের পার্সপেক্টিভ থেকে দেখি, দিন শেষে একটা ব্র্যান্ডের ইন্টেনশন হচ্ছে অফকোর্স সবারই কিছু বিজনেস এথিক্স আছে, সবারই কিছু বিজনেস গোলস আছে, বাট একটা বিজনেসের সবচেয়ে কোর লক্ষ্য হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন করা। একটা ব্র্যান্ড যদি তার প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে চায়, তাহলে সেটা যদি সে প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারে সে আরো বেশি অর্ডার দিবে। সো আর যদি ফ্যাক্টরি ওনারের পার্সপেক্টিভে দেখি, ফ্যাক্টরি ওনারের পার্সপেক্টিভে হচ্ছে সে তত বেশি অর্ডার পাবে, তত তার বিজনেসটা ইমপ্রুভ হবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে এই দুটো পক্ষ একই সাথে চিন্তা করা যে না উই আর বোথ অন দ্য সেম বোট, আমরা একই নৌকায় আছি, আমাদের একই সাথে মিলে চিন্তা করা যে কিভাবে করে ব্র্যান্ডের সেলিংটা ভালো হয়, আর ব্র্যান্ডের সেলিং যদি ভালো হয় অটোমেটিক্যালি ফ্যাক্টরিতে অর্ডার আসবে। সো এভাবে করে হয়তো আমরা চিন্তা করতে পারি। থ্যাংক ইউ। আসলে আমাদের সাথে অনেকেই জয়েন করছে, তো আমি আসলে অনেকের নাম উচ্চারণ করতে পারতেছি না, তো যারা কোশ্চেন করছে তাদের মধ্যে রাশিদুল হক, কাজল ভাই আমাদের সাথে ছিলেন এর আগে, ইকবাল হাসান আমাদের সাথে আছেন, আরো অনেকে আছেন। আমি আসলে কোশ্চেনে চলে যাই। তো কোশ্চেন এখন যে কোশ্চেনটা আসলে ফারুকের কাছে টেকনিক্যাল কোশ্চেন, আমরা আসলে ওয়েট লসের ব্যাপারটা আসলে ওয়াশে খুব ইম্পর্টেন্ট। তো টিআর স্ট্রেন্থ ফল করে ব্লিচিং এবং বিভিন্ন এনজাইমেও টিআর স্ট্রেন্থ ফল করতে পারে। তো টিআর স্ট্রেন্থ ফলের ব্যাপারটা আমরা কিভাবে ওয়াশে কন্ট্রোল করতে পারি, সামারি করা যায় যে স্ট্রেন্থ লসটা আমরা কিভাবে রিকভার করতে পারি বা কোন কোন জায়গায় আমাদের কনসেন্ট্রেশন দিতে হবে? স্ট্রেংথ লস কি কোনো স্পেসিফিক কিছু আছে নাকি জাস্ট কিভাবে কন্ট্রোল করব বা কোন স্পেসিফিক জাস্ট কন্ট্রোল, মানে জাস্ট আইডিয়া দিলেই হবে আমার মনে হয় যে টিআর স্ট্রেন্থ সম্পর্কে বলছে আর কি, টিআর স্ট্রেন্থ সম্পর্কে না টিয়ার স্ট্রেংথ তো আমি এটা ডিপেন্ড অন, যেমন এটা যদি আমার বেসড অন ওয়াশ, যেমন আমার যদি একটা ওয়াশ শুধুমাত্র শর্ট সাইকেল প্রসেস হয় রিনজ ওয়াশ, সো এটা নিয়ে তো আমরা ডিসকাস করার কিছু নেই। এটা ফল করলে ফ্যাব্রিক বাদ দিতে হবে, মানে একদম বাদ, মানে এটা নিয়ে আর কাজই করা যাবে না। আচ্ছা
তারপরে যদি হয় এনজাইম ওয়াশে টিয়ার ফল করতেছে, এখন ডিপেন্ড করবে আমি কাস্টমার চাচ্ছে কত আর আমার আসতেছে কত। সে কাস্টমার চাচ্ছে 20, মানে কাস্টমারের সেট ভ্যালু হলো 20 নিউটন ওয়ার্ক এন্ড ওয়েভ, সে এক্সাম্পল। আমার আসতেছে 18, সে ওয়াশ হলো এনজাইম ওয়াশ 30 মিনিট। এখন আমি তো বিইং এন আর&ডি গাই, এখন আমি আর&ডি হিসেবে চিন্তা করতেছি নিজেকে, যে আমি তো জানি যে আমি একটা ফ্যাব্রিক 20 মিনিট করলে কত ফল করে, 30 মিনিট করলে কত করে, 40 মিনিট করলে, একটা আইডিয়া কিন্তু আমার অবশ্যই আছে, কারণ আমি এগুলো নিয়েই আমাদের লাইব্রেরি থাকে। সো আমি এখানে এনজাইম টাইমটা একটু কমাই দিব এবং ব্র্যান্ডকে বলবো যে দেখেন এটা তো ফ্যাব্রিকটা একটু টিয়ার ফল করতেছে, সো একটু ওয়াশ লুকটা একটু কম নেন আপনি, তাহলে ফ্যাব্রিকটা আমার মানে এটা দুইটা সিনারি হতে পারে। একটা হচ্ছে যদি ফ্যাব্রিকটা আমার সিলেক্টেড হয়ে যায় আর চেঞ্জ করার অপশন নেই, তখন আমি কাস্টমারকে এভাবে অপশন অফার করব যে ভাই এটা তোমার সিলেক্ট করছো ফ্যাব্রিক, এটা এখন যেহেতু চেঞ্জ করার অপশন নাই, সো এটা একটু চেক কম নাও, আমার এটা পাস করে, আদারওয়াইজ পাস করে না, সে এটা বেস্ট ক্যান ডু, নিলে নেন, না নিলে আপনি ডিসিশন নেন, দ্যাটস আপ টু হিম। আর সেকেন্ড কেস হলো এটা অবশ্যই পজিটিভ হইতে বলতে হবে, সরি আমি লাস্টে যেটা বলছি এটা রং, পজিটিভ হইতে বলতে হবে, নিলে নেন না নিলে নাই না। আর সেকেন্ড কেস হলো ফ্যাব্রিক যদি মিল থেকে যদি কোনো ইমপ্রুভ করার টাইম থাকে, যদি ফ্যাব্রিক চেঞ্জ করার অপশন থাকে তাহলে ফ্যাব্রিক চেঞ্জ করতে হবে, যদি ওয়াশ লুক ফিক্স চায় কাস্টমার, যদি টাইম থাকে। সো এখানে অনেকগুলো ফ্যাক্টর জড়িত, টাইম ফ্যাক্টর রিলেভেন্ট, ফ্যাব্রিক ফ্যাক্টর জড়িত, ওয়াশ ফ্যাক্টর জড়িত। বাট আপনি যদি চান যে এখানে আমি টিয়ার পাস করাই দেই, পাস করাই দেওয়া যাবে, আপনি ওয়াশ কমাই দেন, পাস করবেন। আরেকটা রেসিপিতে যদি যাই ব্লিচ রেসিপি, সেম, আপনি রেসিপিতে টাইম কমাই দেন, ইফেক্ট কমানেন, টাইমিং কমানেন। আপনি পানি কম দিলে ভাত একটু চাল খাবেন, পানি বেশি দিলে রিয়েল ভাতটা খাবেন, ডিপেন্ডস অন ইউ। এখানে আমি একটু ফারুক ভাইয়ের সাথে অ্যাড করতে চাই, এই যে এই টাইপের টিয়ার স্ট্রেংথের প্রবলেম, এটা আসলে আমাদের খুবই রেগুলার হয়। আসলে দেখা যায় কি, মনে করেন এই জন্যই হচ্ছে এন্ড ইউজারের উপর বেসিস করে, এই যে আপনার ধরেন রিকোয়ারমেন্ট হচ্ছে লাইট ওয়াশ, একদম মনে করেন একদম সাদা, আপনি হচ্ছে একদম ডার্ক ডিপ একটা ফ্যাব্রিক, ইন্ডিগো ফ্যাব্রিক এনে ওটাকে আপনি ওয়াশ করা শুরু করলেন, আপনি আধা ঘন্টা 1 ঘন্টা ধরে ওয়াশ করে গেলেন, ফ্যাব্রিকটা অফকোর্স তার স্ট্রেংথ লুজ করবে। সো যদি আমরা আমাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ ফ্যাব্রিকটা একটা ভার্সন বানিয়ে নিই, যে ভার্সনটা হয়তো ওয়াশের জন্য সুইটেবল হবে, হয়তো সেটা ইজিলি কালার লুজ করবে, এরকম অনেক ধরনের টুইকিং করা যায় আসলে রেসিপিতে, এটা আসলে খুব একটা কঠিন কোনো ব্যাপার না কোনো মিলের জন্য। তো এই পার্টগুলো যদি আমরা খেয়াল রাখি না, তাহলে জিনিসগুলো আসলে অনেকটাই ইজি হয়ে যায়। বিপ্লব ভাই। না, আমার মনে হয় মুমিত, একটা কোশ্চেন আসছে তোমার রিলেটেড, যে আসলে আমরা প্রবলেম নিয়ে আলোচনা করতেছিলাম যে ডেনিমের প্রবলেম গুলা, এটা টিয়ার ডিসটেন্স ফল ওয়ান অফ দা প্রবলেম। তো আসলে এখানে তো এক হলো যে কেমিক্যাল পার্ট একটা আছে, ওয়াশিং পার্ট, একটা হচ্ছে তোমার ফ্যাব্রিক পার্ট। তো ফ্যাব্রিক পার্টে আমাদের কি কি প্রবলেম আমরা ফেস করি সাধারণত গার্মেন্টস ওয়াশিং এর ক্ষেত্রে? সেটা কি মানে মানে ওয়াশিং এর পরবর্তীতে, মানে ওয়াশিং এর সময় আমরা ফ্যাব্রিক রিলেটেড কি ধরনের সমস্যা, মানে ফ্যাব্রিক, হ্যাঁ, যে ফ্যাব্রিকের জন্য আমরা কি কি প্রবলেম ফেস করতে পারি, বা যে আমরা প্রবলেম রেগুলার ফেস করি, হ্যাঁ, তো ফ্যাব্রিকের কন্ট্রিবিউশনটা কি রকম, যে ফ্যাব্রিক রিলেটেড প্রবলেম কি রকম আসতে পারে? আচ্ছা আচ্ছা, অবশ্যই এটা একটা ভালো প্রশ্ন। সেটা হচ্ছে ফ্যাব্রিকের রিলেটেড, মানে ফ্যাব্রিকের জন্য কি কি ধরনের প্রবলেম হতে পারে ডিউ টু ট্রিটমেন্ট। অফকোর্স প্রথম আসবে হচ্ছে শেড। আমরা যদি শেডটাকে মিল এন্ডে প্রপারলি অ্যাডজাস্ট না করি, প্রপারলি মেইনটেইন না করি, দেখা যাবে যে আমাদের এমন কোনো শেড চলে আসলো যেটা থেকে আমরা আমাদের রিকোয়ার্ড ওয়াশে যেতে পারলাম না। বা একটা রিন্স ওয়াশের ক্ষেত্রে যদি মিল সেই রিন্স ওয়াশে, যেহেতু আমাদের, আমরা আগে ডিসকাশনে শুনেছি যে রিন্স ওয়াশে আসলে খুব অল্প টাইমে পানি দিয়ে বা ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করা হয়, তো সেই সময় আসলে দেখা যায় যে কালারটা অ্যাডজাস্ট করার পসিবিলিটিটা অনেক কম। সো এইটা একটা ফ্যাক্টর হতে পারে। সো শেড একটা বড় রিজন হতে পারে। পিলিং হতে পারে, যে ফ্যাব্রিকের মধ্যে যদি আমাদের ওয়েবসাইটে পলিয়েস্টারের কারণে হয়তো পিলিং চলে আসছে, এটা খুবই কমনলি হয় আমাদের, সেটা পলিয়েস্টার পিলিং হতে পারে, সারফেস সাইডে কটনের জন্য পিলিং হতে পারে। অফকোর্স আমাদের অনেক সময় হচ্ছে মার্ক আসে স্ল্যাবের মতো, আমাদের লাইক্রা ব্রেকেজ বা স্প্যান্ডেক্স ব্রেকেজ নামে একটা ব্যাপার হয়, যে ফ্যাব্রিকের স্প্যান্ডেক্স যদি উইক হয়ে যায়, সেটা ওয়াশের জন্য হতে পারে, ফ্যাব্রিক মিলের এন্ডে হয়তো র মেটেরিয়ালের জন্য হতে পারে, যে আফটার ওয়াশিং দেখা যাচ্ছে যে সেই স্প্যান্ডেক্সটা ব্রেক করে একটা বাবল টাইপের একটা অ্যাপিয়ারেন্স ক্রিয়েট করতেছে, ইমপ্রেশন দিচ্ছে পুরো গার্মেন্টের বডি জুড়ে, তখন ওটা আসলে নেওয়ার মতো হয় না। সেটার ইমপ্রেশনটা যদি একটা গার্মেন্টের সিম এরিয়াতে না, যেখানে ডাবল লেয়ার আছে সেখানে না, সিঙ্গেল লেয়ারের এরিয়াতে বেশি হয়, তাহলে বুঝতে হবে যে না, এখানে হয়তো ফ্যাব্রিক এন্ডে কোনো রকমের কোনো সমস্যা হয়েছে।
এছাড়া আরো স্ল্যাব হতে পারে, নটস থাকতে পারে, আমাদের ফরেন ফাইবার থাকতে পারে, এই রিলেটেড আরো অনেক ধরনের সমস্যা হতে পারে। একটা কোশ্চেন ফারুকের কাছে আছে। ফারুকের ফ্যাক্টরি থেকে মনে হয় কি কোশ্চেন করছে, স্প্রে মেশিন এবং ইফ্লো মেশিন রিলেটেড কোশ্চেন আর কি, যে ইফ্লো মেশিন এবং স্প্রে মেশিনের বেনিফিট কি হইতে পারে, হয়তো আমি আসলে আইডিয়া নেই আমার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা আসলে স্লাইডে মিস করেছি, আমি ইচ্ছে করে এটা স্লাইডে রাখিনি, কারণ এটা একটু ডিপ্লোম্যাটিক বিষয়টা। এই ফ্লো বা স্প্রে টেকনিক আমরা যাই বলি না কেন, প্রথমত আমি বলবো যে এইসব এটা মানে আমরা তো ওয়াশ করি কিভাবে, মেশিনে গার্মেন্ট দেই, পানি থাকে, লিকার সহ সার্কুলেট করে, লিকারও সার্কুলেট করতে পারে, মানে আমরা ডাইং এর থিওরি বা ওয়াশের থিওরি হলো গার্মেন্টও সার্কুলেট করবে, লিকারও সার্কুলেট করবে প্যারালালি। আবার কিছু মেশিন আছে শুধু গার্মেন্ট সার্কুলেট করবে, লিকার ফিক্স থাকবে, বাট আপডেটেডটা হলো লিকারও সার্কুলেট করবে, গার্মেন্টও সার্কুলেট করবে। আমি যদি একদম রিয়েল লাইফে এক্সাম্পল দিই, অনেকটা মানে আমরা যে বাসায় ভাত রান্না করি, পানি ফিক্সড, গরম হচ্ছে, ভাত হচ্ছে, এটা এক ধরনের হতে পারে। অথবা পানি সহ চাল সহ ঘুরতেছে একটা কিছুতে, ভাত হচ্ছে। সো দুইটার মধ্যে কিন্তু লেটার পার্টে পানি কম লাগবে। আর তার থেকেও আপডেটেড পার্ট হলো পানিটাকে যদি আমি স্প্রে করতে পারি মেশিনে, যেমন গার্মেন্ট ভিতরে থাকবে, আমি পানিটাকে স্প্রে করব নির্দিষ্ট টাইমে চালাবো, আমি ভিতরে কিন্তু এনাফ অ্যামাউন্ট, আগে যদি লিকার রেশিও 1:5 বা 1:6 হয় গার্মেন্ট ভার্সেস পানি, এখন হবে 1:2। তো এক্ষেত্রে অবশ্যই কিছু বেনিফিট আছে আমার। এই মেশিনটা হলো স্প্রে মেথড, এটা ইফ্লো হতে পারে, এটা ইফ্লো বাই জিনোলজি একটা গ্রুপ, রিনোন গ্রুপ, তারা সাস্টেইনেবিলিটি নিয়ে খুব বেশি ওয়াইডলি কাজ করে। অথবা ম্যাজিক বক্স নামে একটা বক্স মার্কেটে কাস্টমাইজ করা, প্রাইস কম বাট সেম পারপাস ফিল আপ করে, ওটা আলাদা ইউনিট বসানো যায় মেশিনে, মানে পারপাস একটাই, পানি স্প্রে করবো মেশিনে। এটা দ্বারা বেনিফিট হলো আমার পানি কম লাগে। EIM স্কোর বলে একটা কথা আছে, এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট, মানে গার্মেন্ট প্রসেস করতে ইম্প্যাক্ট কত কম হবে। কাস্টমাররা আবার এগুলো দেখলে পাগল হয়, কিন্তু আমি মনে করি না যে এগুলো প্রোডাকশন ফ্রেন্ডলি, পার্সোনালি আমি মনে করি না। ইফ্লো প্রোডাকশন ফ্রেন্ডলি না, ম্যাজিকও প্রোডাকশন ফ্রেন্ডলি না, কারণ এটাতে মেইন যে লিমিটেশনটা হয়, আমার স্প্রে করা যায় এনজাইম বাল্ক ফ্রেন্ডলি হতে, ব্লিচ স্প্রে করতে গেলে এটা আবার আরেক মেশিনে নিতে হবে, আবার এনজাইম পর্যন্ত প্রসেস করতে গেলে আমার আরেক মেশিনে ডিসাইজ করে আউট করে পানিটাকে হাইড্রো এক্সট্রাকশন করে এই মেশিনে আবার ঢুকাতে হবে, তাহলে কতগুলো আমার ব্যারিয়ার। আবার এই মেশিনে আবার আমি আর্লিয়ার কনভেনশনাল মেথডে যদি আমি 100 পিস করে ওয়াশ করি রেগুলার কনভেনশনালে, ইফ্লোতে হয়তো আমি 100 পিস করতে পারবো না, আমি হয়তো ড্রাস্টিক্যালি আমার প্রোডাকশন কাট হয়ে যাবে 50%, 50 পিস হয়তো করতে পারবো। সো আমার নেগেটিভ সাইড গুলো বলতেছি আমি এখন, 50% প্রোডাকশন লস, নট প্রোডাকশন ফ্রেন্ডলি ওয়ে। এবং হ্যাঁ আমরা করতে পারবো যদি R&D তে এভাবে নেগোশিয়েট করে নেয়, কস্ট আপচার্জ আসবে এখানে অলমোস্ট 70% to 50% কস্ট আপচার্জ আসবে দেন রেগুলার প্রসেস। তারপর R&D করেই স্যাম্পলটা অ্যাপ্রুভ হতে হবে। ইফ্লোতে R&D করেই, R&D ইফ্লো মেশিনে এটাই আমি R&D বাল্ক করব, বাল্কে আমি ইফ্লো করব, মানে স্প্রে মেথড করব, ইফ্লো টার্ম বলবো না, আমি স্প্রে মেথড বলি, তাহলে ইজি হবে। সো এখানে পজিটিভও আছে নেগেটিভও আছে। পজিটিভ হলো আমি সাস্টেইনেবিলিটির একটা ট্যাগ ঝুলাতে পারবো গার্মেন্ট মেশিনে, যে দিস গার্মেন্ট মেড বাই ইফ্লো মেশিন। কাস্টমার যদি এটা খায়, কাস্টমার যদি এটা আসলে মার্কেটে চলে বেশি, টাকা দেয়, তাহলে এই টাকাটা তারা ভেন্ডরকে দিবে, ফাইন, অর্ডার হবে এভাবে। আর নেগেটিভ সাইড গুলো কনসিডার করে যদি অর্ডারটা না হয়, বা যে হ্যাঁ প্রোডাকশন কম, বা আমার মানে আমি যদি R&D এভাবে করি, তাহলে আমি কিসের সাথে কম্পেয়ার করবো? প্রোডাকশন কম কম্পেয়ার করার ওয়ে নাই তো। আমি ডেভেলপমেন্ট যেভাবে করবো বাল্ক সেভাবে করবো, বাট আমাকে নেগোশিয়েট করতে হবে কাস্টমারের সাথে। প্রোডাকশন কম, EIM স্কোর কম, প্রসেস কমপ্লেক্সিটি, আমার কস্ট বাড়বে, এই বিষয়গুলো যদি আমি প্যারামিটার আনতে পারি, দ্যাটস ফাইন। এবং এই হ্যাসেলটা যদি ভেন্ডর নিতে পারে। সো এখানে মানে কাউকে ছোট করা বা কোনো মানে জিনোলজি এর টেকনোলজিকে ছোট করা বিষয়টা ওরকম না, উইন উইন সিচুয়েশনে থেকে যেভাবে অর্ডারটা কনফার্ম হয়। বাট এটা স্প্রে টেকনিক কমপ্লেক্স, R&D করে নিতে হয়। আমরা আসলে আমাদের সময়ের অনেকটা মানে ওভার করে ফেলছি আসলে 15 মিনিট। আমি লাস্ট কোশ্চেন যেটা মুমিতের কাছে যাব, বিইং এ সাস্টেইনেবিলিটি এক্সপার্ট, কারণ ও যে সাস্টেইনেবিলিটি নিয়ে যেভাবে কাজ করছে, আসলে এরকম কাজ আমাদের কিন্তু সবারই করা উচিত, কারণ সাস্টেইনেবিলিটি এখন কিন্তু
সাস্টেনেবল এনভায়রনমেন্ট, সাস্টেনেবল প্রোডাক্ট, সাস্টেনেবল হিউম্যান বিইংও আসলে দরকার। হ্যাঁ, সাস্টেনেবল তোমার সাস্টেনেবিলিটি এখন একটা গ্লোবাল ইস্যু। হ্যাঁ, তো তো সাস্টেনেবিলিটি আমরা ফ্যাব্রিক লেভেলে সাস্টেনেবিলিটি, হ্যাঁ ফ্যাব্রিক লেভেলে তুমি সাস্টেনেবিলিটি সম্পর্কে আসলে আমাদের যদি কিছু বলো যে এটার ইম্পর্টেন্স, চ্যালেঞ্জ। হ্যাঁ, আচ্ছা, আমাদের তো ভিউয়ারদের। এখানে যদি আমি একটু শুরু থেকে শুরু করি। আচ্ছা, একটা ফ্যাব্রিক লেভেলে সাস্টেইনেবিলিটিটা আসলে দুটো অ্যাসপেক্টে হতে পারে। আমি স্লাইডে যেটা করেছিলাম সেটা শুধুমাত্র সাস্টেইনেবল ম্যাটেরিয়াল, তার মানে আমরা ফাইবার, সাস্টেইনেবল ফাইবার ইউজ করি, সেটাকে কিভাবে করে সাস্টেইনেবিলিটি ইনিশিয়েটিভ বা মানে প্রপার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ইনিশিয়েটিভ এর দিকে যেতে পারি, সেটা একটা অ্যাসপেক্ট ছিল। এর বাইরেও কিন্তু সাস্টেইনেবল প্রসেসিং এর কিছু ব্যাপার আছে, যেটা মিল এন্ডে হয়তো লেস ওয়াটার ডাইং এর কিছু ব্যাপার আছে, অথবা হয়তো ফিনিশিং এর ক্ষেত্রে কিছু লেস ওয়াটার ফিনিশিং এর কিছু ব্যাপার আছে। তো সাস্টেইনেবল প্রসেসিং এর এরকম দুটো অ্যাসপেক্ট থাকে। আমরা যদি শুরুতে প্রথম কথা বলি সাস্টেইনেবল ম্যাটেরিয়াল নিয়ে, আমাদের কিছু ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা যদি কটনে আসি, অফকোর্স বিসিআই কটন, বেটার কটন ইনিশিয়েটিভের আন্ডারে আমরা যে কটনটা পাই, তো তারা হচ্ছে বিভিন্ন কটন ফার্মারদেরকে কটন উৎপাদন নিয়ে তারা শেখায় বা তারা এই রিলেটেড কাজ করে যে কত কম ওয়াটার, এক্ষেত্রে কত ওয়াটার সেভিং এর কিছু ব্যাপার থাকে। তো আমাদের এন্ডে, আমাদের সাইডে কাজটা হচ্ছে এটা যে বিসিআই কটন বলছে বা এটাকে যে তারা অর্গানিক কটন আরেকটু ইমপ্রুভ, আরেকটু আপডেটেড একটা প্রোডাক্ট, অথবা রিসাইকেল পলিয়েস্টার বা রিসাইকেল কটনের ব্যাপার থাকে। আমরা যে কোনো সাস্টেইনেবিলিটি ইনিশিয়েটিভকে ইমপ্লিমেন্ট করতে চাই না কেন, একটা জিনিস আমাদের মাথায় থাকতে হবে যে সাস্টেইনেবিলিটি ইনিশিয়েটিভ ইমপ্লিমেন্ট করতে গেলে সেটার বেশ কিছু ইম্প্যাক্ট থাকে এবং বেশ কিছু পার্ট আমাদের শুরু থেকে খেয়াল করা লাগে। প্রথমে থাকতে পারে হচ্ছে আমাদের অফকোর্স একটা ইউনিটের সার্টিফিকেশনের কিছু ব্যাপার থাকে, যে অনেক সাস্টেইনেবিলিটি ইনিশিয়েটিভের ক্ষেত্রে যে একটা ইউনিট বা একটা মিল বা একটা ভেন্ডারের প্রি সার্টিফিকেশন লাগে। অনেক ক্ষেত্রে দেখা যায় এই সাস্টেইনেবিলিটি ইনিশিয়েটিভটা যে সে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করেছে সেই রিলেটেড কিছু সার্টিফিকেট সে প্রোডাকশনের পরে, শিপমেন্টের পরে শেয়ার করে। তো এইটা কি ধরনের সার্টিফিকেট হবে, সেই সার্টিফিকেটটা কি ইলেকট্রনিক্যালি ট্রান্সফার করবে, যেমন বিসিআই তে ইলেকট্রনিক্যালি বিসিসিও ট্রান্সফার হয়, নাকি সে আমাদেরকে কোনো স্পেসিফিক্যালি পেপার দিবে, যেমন অর্গানিক বা রিসাইকেল যে আমরা ট্রানজাকশন সার্টিফিকেট দিয়ে মেজার করতে পারি, নাকি সেটা কোনো সে ব্র্যান্ডের আন্ডারে থাকবে, যেমন ইউনিফি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আছে রিসাইকেল পলিয়েস্টার উইচ ইজ রিপ্লিভ, তার একটা ট্যাগ প্রোভাইড করে। সিমিলারলি আবার এটাকে এই টাইপেরই কনসেপ্টে কাজ করছে আমাদের রিলায়েন্স গ্রুপ। মানে সবাই হচ্ছে একটা সাস্টেইনেবিলিটি ইনিশিয়েটিভ যদি আমরা ইমপ্লিমেন্ট করি, আমাদের অবশ্যই সেটার সার্টিফিকেশন ট্রেসেবিলিটি পার্টটা এনশিওর করতে হবে। সেটার যদি কোনো কস্ট ইমপ্লিকেশন থাকে সেটা আগে থেকে ক্লিয়ার হয়ে সেটাকে আদৌ মিনিমাইজ করা যায় কিনা, এবং সেটা সর্বোচ্চ যতটুকু সম্ভব সেটা আগে থেকেই আমার ব্র্যান্ডের সাথে কমিউনিকেট করে নিতে হবে। সেটার কোনো লিড টাইম ইম্প্যাক্ট আছে কিনা বা কোয়ালিটি লেভেলে কোনো ইম্প্যাক্ট আছে কিনা সেটা আগে থেকেই ক্লিয়ার হয়ে নিতে হবে। এই জিনিসগুলো যদি কমিউনিকেশন গুলো আগে থেকে করা না হয়, হয়ে যায় কি আজকের যুগে মার্কেট অনেক সেন্সিটিভ, এই জিনিসগুলোকে অনেক বড় ইমপ্লিকেশন হতে পারে, অনেক বড় প্রবলেম হতে পারে, কনসিকুয়েন্সেস অনেক সিভিয়ার হতে পারে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসগুলো আগে থেকে ক্ল্যারিফাই করে, এনশিওর হয়ে, কমিউনিকেট করে তারপরে আমরা এটা রোল আউটে যাব। এই প্রসেসগুলো আমাদের আসতে পারে। জি না, আসলে সাস্টেনেবিলিটি একটা বড় ডিপার্টমেন্ট, এটা সম্পর্কে আলোচনা করা। আমি যদি ফারুককে একটু সংক্ষিপ্ত বলতে, মানে সে ফ্যাক্টরিতে অনেকদিন ছিল, ফ্যাক্টরিতে কিভাবে সাস্টেনেবিলিটিটা মেনটেন করা হয়, মানে আমাদের সাস্টেনেবিলিটি শুধু হয়তো বললেই তো হবে না, কিন্তু মেনটেন করা তো খুব জরুরি। তো এখানে মানে কি মনে হয় তোমার, যে কি ইনিশিয়েটিভ নেওয়া উচিত ফ্যাক্টরি লেভেলে, বা আমাদের কি ইনিশিয়েটিভ নিলে আমরা মনে করি যে এটা মেনটেন করতে পারবো? আমি তার আগে সাস্টেইনেবিলিটির সাথে রিলেটেড এর জন্য আমরা প্ল্যান্টে একটা প্রবলেম হয়ে যায়, একটা অর্ডার কমপ্লিট হওয়ার পরে দেখা যায় যে আমার রিজেকশন পার্সেন্টেজ অনেকটা বেশি থাকে কোনো কোনো ক্ষেত্রে, আবার কোনো কোনো ক্ষেত্রে কম থাকে, বা একটু মার্জিনাল ধরে আমরা 5% কাট বেশি করে সুইং ধরেই নেয় যে 5% ইয়ে হবে, ওয়াশে ওয়েস্ট হবে, একটা ধরে নিয়েই কিন্তু কাট করে। সো আমার মনে হয় এই জায়গায় একটা মাইন্ডসেট চেঞ্জ করতে হবে যে কোনো ছাড় দেওয়া যাবে না, মানে লিড এক নাম্বার ছাড় দেওয়া যাবে না, নষ্ট করতে পারবে
ওইভাবেই R&D প্রসেস, ওইভাবেই বাল্ক প্রসেস, ওইভাবেই ফাইন টিউন, ওইভাবেই স্কিল ম্যান পাওয়ার, ওইভাবেই স্কিল ম্যানেজমেন্ট, ওইভাবেই পিপল ম্যানেজমেন্ট, ওইভাবেই প্ল্যানিং, এভরিথিং হ্যাজ টু বি সিনক্রোনাইজড। সো রিজেকশন পার্সেন্টেজ আমার মনে হয় যে এটা অ্যালাউয়েন্স, এটা চিন্তা মার্কেটিং বাদ দিই, তাহলে আমরা ওইভাবেই চিন্তা করতে পারবো, ওইভাবেই সিরিয়াস হবো। 2 নাম্বার হচ্ছে মেশিনারি সাস্টেইনেবিলিটি। মেশিনারি সাস্টেইনেবিলিটি আসলে একটা ইনভেস্টমেন্টের বিষয়, যেটা আমি বলছি যে রেগুলার মেশিন ভার্সেস, যেমন আগে ছিল বেলি মেশিন, তারপরে কস্ট কম একটু কম্পারেটিভলি, তারপরের ভার্সন আসলো ফ্রন্ট লোডিং এর পরে আবার আসলো রেইন ফরেস্ট মেশিন, যেটা পানি স্প্রে করে। এগুলো রিসেন্ট ডেভেলপমেন্ট, বাট মেশিনের ইনোভেশন, মানে এটার বেনিফিট হলো এটা পানি সহ মুভ করে, পানি কম লাগে, যেহেতু গার্মেন্টও মুভ করে, পানিও মুভ করে। সো পানি আগের থেকে আগে যদি 1:8 লাগতো, এখন লাগে 1:5। সো এটাকে তারা মার্কেটিং কনসেপ্ট হিসেবে ধরে জাস্ট প্রাইস বাড়ায় দিয়েছে, ট্যাগ লাগাচ্ছে এটা মেশিন সাস্টেনেবল মেশিন। বেনিফিট কি? পানি কম লাগে। তাহলে পানি কম লাগার একটা টেকনিক আছে আমার। তাহলে পানি কম যে শুধু আমি স্মার্ট মেশিন ইউজ করে ঠিক করব তা না, আমি যদি রিওয়াশ পার্সেন্টেজটা কমাতে পারি, টার্গেট করে যে আমার রিওয়াশ হবে না ফ্যাক্টরিতে, রিওয়াশ আমি করব না, তাহলে আমার ওখানেও পানি কমে যায়। এগুলো আমার কন্ট্রোলেবল ফ্যাক্ট, মানে এক্সিস্টিং ইনভেস্টমেন্টে। তো আমার এমন না যে আমি বড় মানে সাস্টেনেবল মেশিন কিনলাম, সাস্টেনেবল হয়ে গেলাম, স্প্রে করলাম, সাস্টেনেবল হয়ে গেলাম, এটা ওল্ড কনসেপ্ট। আমার এক্সিস্টিং ফ্যাসিলিটি দিয়ে ম্যাক্সিমাম ইউটিলাইজ করে আমি কিভাবে রিওয়াশ পার্সেন্টেজ কমাতে পারি, এটাই আমার মনে হয় সাস্টেনেবল মোটো। যে আমি রিওয়াশ পার্সেন্টেজ এখন আছে আমার 10%, আমি 2 মাসে টার্গেট করব এটা 7%, একদিনে তো 0% হবে না। তাহলে এই যে পার্সেন্টেজ কমাতে গেলে আমার রুট কজ অ্যানালাইসিস করা লাগবে, যে আমার কেন রিওয়াশটা হচ্ছে। রিওয়াশ হচ্ছে হয়তো লাইক্রো ব্রেকেজের জন্য, লাইক্রো ব্রেকেজ হলে সবাই ধরে ওয়াশে, এটা কিন্তু সুইং 80% দায়ী, ওয়াশ দায়ী হচ্ছে 20%। ম্যাক্সিমাম কেজে সুইং, টেকনিক এবং ওয়াশ দুইটার কম্বিনেশন। সো এখানে একটু সিনক্রোনাইজড রয়েতে কাজ করতে হবে, লাইক্রো ব্রেকেজ যাতে না হয়। অথবা ব্যাচ নষ্ট হয়ে যায়, লাইট হয়ে যায় কেন? অপারেটর ব্লিচ করতেছে, আনকনসিয়াসলি একটা ব্যাচ 10 সেকেন্ড বেশি ঘুরছে, নষ্ট হয়ে গেছে। সো এখানে সেফ জোনে খেলতে হবে, আমি 10 সেকেন্ড আগে চেক করি, মানে আমি ব্লিচ টার্গেট শেডের 10 সেকেন্ড আগে চেক করি, আমি অ্যালার্ট থাকি। আমি ব্লিচ যখন মেশিনে চলে তখন আমি মেশিন থেকে নড়বো না, আমার ট্রেন আপটা হবে ওভাবে, তাহলে আমার ব্যাচটা নষ্ট হওয়ার কোনো চান্সই নেই। ব্যাচ নষ্ট হয়ে গেলে সেটা এক্সেপশনাল কেস বা সেটা হিউম্যান এরর, বাট এটা একবার একটা ম্যান পাওয়ার যদি একবার ভুল করে তাকে অ্যালাউ করেন, বাট একটা লাইন একটা নাম্বার অফ মেশিন থেকে যদি একই ভুল আবার রিপিট হয়, দেন পানিশ হিম, বিকজ অফ হিজ লেক অফ অ্যাওয়ারনেস। সো এটা হচ্ছে জাস্ট রিওয়াশ পার্সেন্টেজ কমানোর একটা টার্গেট করতে হবে, যাতে পানি কম ইউজ হয়। 3 নাম্বার হতে পারে প্রসেস মিনিমাইজেশন বা প্রসেস কম্বিনেশন। যেমন ডিসাইজ এনজাইম আমি একসাথে করি, সমস্যা কি? আমি যদি আরেকটা ইনোভেটিভ আইডিয়া বলি, আমার যদি শর্ট ব্লিচ সাইকেল হয়, যদি পিপি স্প্রে করা লাগে, আমি এনজাইমের পরে গার্মেন্টটাকে শুকায় পিপি স্প্রে করতে নিয়ে যাই, পিপি স্প্রে করার পর নিউট্রাল করার সময় ব্লিচ করে ফেলবো, আমার একটা বাদ বাঁচবে, দুইটা পানির সাইকেল বাঁচবে, আমার মানে এখানেই আমার পানি বেঁচে যাবে। সো এটা হলো শর্ট ব্লিচের ক্ষেত্রে আমি এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারি। আমি সেকেন্ড ওয়াশিং বাতে, অর্থাৎ পিপি স্প্রে করার পরে নিউট্রাল করলাম, নিউট্রাল করার পরে টিন্ট করলাম, টিন্টের পরে ফিক্সিং আর ফিনিশিং এক বাতে করে ফেললাম, তাহলে আমার একটা রিন্স বেঁচে গেল, পানি বেঁচে গেল। আমি কেমিক্যাল গুলো সিলেক্ট করবো এমন ভাবে যাতে গ্রিন সার্টিফাইড কেমিক্যাল, অর্থাৎ আমাদের একটা টুলস আছে সাস্টেনেবিলিটি ট্র্যাকিং এর, ইআইএম স্কোর বলে এটারে। এখানে ভ্যালু ইনপুট করলেই সে বলে দেয় যে কত ইআইএম স্কোর। ইআইএম স্কোর যদি 0 to 33 হয় গ্রিন, 34 to 66 হলে ইয়েলো, মানে এভাবে ক্যাটাগরাইজ করা আছে। সো এখানে যদি আমি টাইম কম ইনপুট দিতে পারি, এখানে যদি আমি এমন কেমিক্যাল ইনপুট দিতে পারি যেটা দিয়ে আমি গ্রিন কেমিক্যাল, এটা দিয়ে যদি আমি ডেভেলপ করি, আমার যদি একটা লিস্ট অফ কেমিক্যাল থাকে যে হ্যাঁ এগুলো গ্রিন কেমিক্যাল, লো এনার্জি কেমিক্যাল, এগুলো ইউজ করতে আমার টেম্পারেচার কম লাগে, আমার এনার্জি কম খরচ হয়। সো এভাবে আমি কেমিক্যাল ম্যানেজমেন্টটা করতে পারি। তাহলে সামারি হচ্ছে আমার পানি খরচ কমাতে হবে, রিওয়াশ কমাতে হবে, এক্সট্রা কাট করার টেন্ডেন্সি বাদ দিতে হবে এখন থেকে। তারপরে 3 নাম্বার হচ্ছে আমার লেস এনার্জি কেমিক্যাল ইউজ করতে হবে, এবং আমার তাহলে আমি টেম্পারেচার কম নিতে পারবো। আর থার্ড হচ্ছে আমার প্রসেস ম্যানেজমেন্ট গুলো স্ট্রং হতে হবে। এটা গেল কন্ট্রোলেবল ফ্যাক্ট। এখন তার বাইরে আরো ফ্যাক্ট নতুন নতুন যেগুলো আসতেছে, ফ্লো মেশিন, জেনোলজিয়ার, তারপরে আদার ম্যাজিক বক্স বা ওজোনে ব্লিচ করা, এগুলোতে প্রাইস সেন্সিটিভ ইস্যু। সো এগুলো যদি ব্র্যান্ড অ্যাকসেপ্ট করে দেন ইনভেস্ট অন দ্যাট। ইট ডিপেন্ডস অন কোম্পানি ভ্যালু, কোম্পানি ফাইন্যান্সিয়াল ভ্যালু। এগুলোতে যাওয়া যায়, বাট গেলে যদি ব্র্যান্ড টাকা দেয়, ব্র্যান্ড যদি এগ্রি হয়, দেন এগুলোতে ইনভেস্ট করা যায়। But it's not an easy to invest such amount. It depends on brand and vendor.
and customer requirements. Biplop, okay. সরি অ্যাকচুয়ালি আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। তো হ্যাঁ বিপ্লব, আমি লাস্ট ক্লিয়ার নাকি এখন শোনা যাচ্ছে? ওকে ওকে। আচ্ছা, আমি একটা লাস্ট কোশ্চেন মুমিতকে আমি করব যে ডেনিম ফ্যাব্রিকে অন্যান্য ফ্যাব্রিকের চেয়ে চ্যালেঞ্জ কি হতে পারে? আদার ফ্যাব্রিক আর ডেনিম ফ্যাব্রিকের পার্থক্য উইদিন ভেরি শর্ট টাইম, কারণ আমাদের সময় খুবই কম, আমরা অলরেডি 30 মিনিটস ওভার করে ফেলছি। হ্যাঁ, অনেক ডেসক্রিপটিভ একটা কোয়েশ্চেন করে ফেলেছেন ভাই। আসলে প্রসেসিং এর উপর বেসিস করে মানে এটা আসলে ডিফিকাল্টি আইডেন্টিফাই করাটা বা এটা বলাটা একদিকে যেমন ভুল, আবার আরেক দিক থেকে না বলেই পারা যায় না যে ডেনিম ফ্যাব্রিকের যে ডাইং প্রসেস বা ডেনিম ফ্যাব্রিকের যে প্রসেসিং প্রসেস মানে প্রসেসিংটা, এটা আসলে এতটা সেন্সিটিভ আর এত ইজিলি আপনার দুই একটা ছোট প্যারামিটারের জন্য মেশিন স্পিড, সেটা মেশিন স্পিড হতে পারে, সেটা পিএইচ হতে পারে, সেটা কোনো কেমিক্যাল হতে পারে, সেটা এনভায়রনমেন্টাল কোনো ফ্যাক্টর হতে পারে, আপনার এত ইজিলি জিনিসটা মানে মানে খুব এত বড় ইম্প্যাক্ট এনে দেয়। দেখা যায় আমার কারণ আমার যে ডাইং প্রসেস, ডেনিমের যে ডাইং, ইয়ার্ন ডাইং এ যখন হয় আমার দেখা যায় যে 4000, 5000, 6000 মিটার, 7000 মিটার, বড় রোপ ডাইং হলে 20,000, মানে এতগুলো সুতা একবারে ডাইং হয়। তো সেই সময় দেখা যায় ছোটখাটো কোনো একটা ফ্যাক্টরের জন্য কালারটার ভেরিয়েশন চলে আসে। এই জিনিসগুলো মেনটেন করা, তারপরে স্কিউনেস মেনটেন করা, স্ট্রেচ এন্ড রিকভারি মেনটেন করা, স্ট্রেংথ মেনটেন করা, এগুলা আসলে একটু ডিফিকাল্ট। আর রিঅ্যাক্টিভ ডাইং বা অন্যান্য ডাইং এর ক্ষেত্রে দেখা যায় যে প্রোডাক্টের প্রতি যে অ্যাফিনিটিটা থাকে, রিঅ্যাক্টিভ ডাইং যেহেতু আমরা জানি যে এটা হচ্ছে কটনের সাথে বন্ড ক্রিয়েট করে, বাট ডেনিমে কিন্তু ওরকম কোনো বন্ড ক্রিয়েশন হচ্ছে না, এটা জাস্ট সারফেসে অ্যাডজেসেন্ট হয়ে রয়ে যাচ্ছে, সারফেসের উপরে আছে অ্যাজ আ লেয়ার। তো অক্সিডেশন, তো এই জিনিসগুলোর জন্য আমার কাছে মনে হয় যে না, ডেনিম ফ্যাব্রিকটা একটু টেকনিক্যাল, এটা একটু সেনসিটিভ এবং একটু ডিফিকাল্ট টু হ্যান্ডেল। না, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমরা আমাদের অনেক সময় আমরা কভার করে ফেলছি, তো আমাদের অডিয়েন্সটা আমার মনে হয় অনেক কিছু জানতে পারছে আজকে। আমাদের আজকে প্রোগ্রামটা রিয়েলি সাকসেসফুল প্রোগ্রাম আমি বলবো, কারণ আমরা দুইজন খুব ট্যালেন্টেড লোক আমরা পাইছি, যে আমরা দুইটা সেক্টর, আমরা একটা ওয়াশ একটা ফ্যাব্রিক, দুটার মধ্যে আমরা চেষ্টা করছি সিনক্রোনাইজ করার। তো ধন্যবাদ মুমিতকে সময় দেওয়ার জন্য এবং ফারুককে সময় দেওয়ার জন্য। আমরা পরবর্তীতে যদি আরো ডিটেলস কোনো বিষয় নিয়ে আমরা হয়তো আরো আলোচনা করার সুযোগ পাই, আমরা চেষ্টা করব আমাদের অডিয়েন্সকে আরো জানাতে। আর যদি কারো কোনো বিষয়ে স্পেশালি ফ্যাব্রিক রিলেটেড কোনো প্রবলেম ফেস করে, মুমিতের সাথে যোগাযোগ করতে পারে, এবং ফারুকের সাথে যদি টেকনিক্যাল বিষয়ে সম্পর্কে আলোচনা করতে চায় কেউ যেন কোনো ফ্যাক্টরি থেকে যোগাযোগ করতে পারে। আমার মনে হয় অনেকটা ক্লিয়ার হবে। তো আজকে সবাইকে স্বাগত জানাই যারা কমেন্টস করছেন এবং যারা আমাদের সাথে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের প্রোগ্রামটা শুনছেন। ধন্যবাদ ফারুককে। আমি মনে হয় প্রোগ্রামটা শেষ করি। ফারুক কি কিছু বলবা কিনা? থ্যাংক ইউ বিপ্লব, এই ধরনের প্রোগ্রামটাতে আমাকে এবং মুমিতকে দুজনকে ইনভাইট করার জন্য ধন্যবাদ। আর একটা জাস্ট আমি 30 সেকেন্ডে শেষ করবো। সাকসেসফুল টার্মটা মানে তুমি আমার বন্ধু, এজন্য তোমাকে তুমি করে বলছি যে সাকসেস শব্দ একটা ইউজ করেছিলা তুমি আমার জন্য। আমি মনে করি না যে আসলে সাকসেসফুল ইজ এ ভেরি লং টার্ম এন্ড ভেরি ওয়াইডের, এটা মানে এটা সহজে নিতে পারিনি আর কি। সাকসেসফুল ইজ এ ভেরি লং টার্ম, আসলে অনগোয়িং প্রসেস। আসলে সবাইকে ডেভেলপমেন্ট করতে হবে। এখন তো চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট, হ্যাঁ এখন খুবই চ্যালেঞ্জিং একটা এনভায়রনমেন্ট, কারণ আফটার কোভিড কিন্তু নিউ নরমাল কিন্তু নরমাল না। নিউ নরমাল আমি বলি যে চ্যালেঞ্জিং নরমাল। হ্যাঁ, এখানে তারাই টিকবে যারা আসলে লেটেস্ট ডেভেলপমেন্ট করবে, শুধু নিজেকে না, নিজেকে, তার প্রেজেন্স, সোশ্যাল প্রেজেন্স এবং নিজের ডেভেলপমেন্ট রেগুলার খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা আগে কিন্তু এখন সবার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস যদি তুমি খেয়াল করো, যারা লিডার বা যারা এই সিচুয়েশনে কোপ আপ করছে, হ্যাঁ, তাদের মধ্যে কিন্তু চ্যালেঞ্জ নাই, তারা নিজেকে অলরেডি ডেভেলপ করছে, এই সময়টা তারা ইউজ করছে।
এই সময়ে তারা নিজেকে ডেভেলপমেন্ট করা, সেলফ অ্যাওয়ারনেস, হ্যাঁ, এইসব কাজে বিভিন্ন ট্রেনিং, যেমন মুমিত বললো, হ্যাঁ, অনলাইন বিভিন্ন ট্রেনিং বা বুকস রিডিং, হ্যাঁ, বা নিজেকে কিভাবে ডেভেলপ করা যায় এই চ্যালেঞ্জিং সিচুয়েশনে, হ্যাঁ। আমার মনে হয় আমাদের যারা মানে যারা বিইং এ লিডার, তো এটার কোনো অল্টারনেটিভ আমি আসলে দেখি না। তো আমাদের রেগুলার আপডেট থাকতে হবে, আমাদের সবার সাথে একটা ভালো সমন্বয় রাখতে হবে। মুমিত যদি এক লাইনে বলো যে আমরা সামারি, যে আমরা আসলে ফিউচার অফ ডেনিম এবং আমরা কিভাবে আমাদের এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি আফটার কোভিড নিউ নরমালে। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ বিপ্লব ভাই। আসলে সময় খুবই কম, আমি আসলে বিপ্লব ভাই থ্যাংক ইউ। আসলে শুরুতে একটু থ্যাংক ইউ বলতে চাই যে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য, এখানে এসে আপনাদের সাথে ডিসকাস করে আসলে শেখার তো কোনো শেষ নেই, অনেক কিছু আমিও শিখতে পেরেছি। সো দিস ওয়াজ আ ভেরি গুড লার্নিং এক্সপিরিয়েন্স, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আর দিন শেষে আসলে এখনকার যে পরিস্থিতি বাংলাদেশে, আমরা দেখছি যে ডেনিম মার্কেটটা এক্সপোনেনশিয়ালি গ্রো করছে। ডেনিম মার্কেটটা যেহেতু এক্সপোনেনশিয়ালি গ্রো করছে, আর ডেনিম প্রোডাক্টের কিছু ইউনিক চ্যালেঞ্জ আছে, তো আমাদের স্কিলড অ্যান্ড ট্যাক্টফুল ডেনিম প্রফেশনালদের কিন্তু মার্কেটে একটা চাহিদা অবশ্যই আছে, এবং এটা বাড়ছে আমরা যেটা দেখছি। সো এই জন্য হচ্ছে এই সব পারিপার্শ্বিকতার মানে সমন্বয়, আমরা যেটা বলতে চাই যে এই জিনিসগুলোর উপর বিশেষ করে যদি নিজেকে সেই অনুপাতে রেডি করা যায়, তাহলে হয়তো ক্যারিয়ারকে একটা উচ্চতায় নিয়ে যাওয়া যাবে। ধন্যবাদ। নিজেও সম্ভব। হ্যাঁ, থ্যাংক ইউ আসলে মুমিত যে কথাতে বলছে, আমি সেই কথাটা দিয়ে শেষ করি। ডেনিম বিইং এ চ্যালেঞ্জিং ফ্যাক্টর এবং এক্সপোনেনশিয়াল গ্রোথ যেহেতু এখানে হইতেছে, আমরা মনে করি যে আমরা বিইং এ ক্যারিয়ারিস্টিক, আমি যদি সেলফ কনফিডেন্স থাকে আমার, আমি যদি আমাকে ওইভাবে গড়ে তুলতে পারি, তো আমার মনে হয় আমার জবের অভাব হবে না এবং আমি টিকতে পারবো এই সেক্টরে, এবং উই উইল বি দ্য লিডার ইন দিস সেক্টর। তো এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেল আছে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।